প্রায় ৩৫ বছরের রাকসুর জট খুলতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছি। কথা বলছি রাকসু নির্বাচনে অংশ নেওয়া যারা প্রার্থী রয়েছেন তারা এবং একই সাথে শিক্ষার্থীদেরও ভাবনা জানার চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আমার সঙ্গে এই শহীদ মিনার প্রাঙ্গণে বসেছেন রাকসু নির্বাচন 2025-এ এজিএস পদে যারা অংশ নিচ্ছেন তারা, এবং তাদের সাথে আমরা কথা বলবো। শুরুতেই পরিচিত হয়ে নেব। আমার প্রথমেই হাতে ডানে রয়েছেন জাহিন বিশ্বাস এশা। তিনি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম অর্থাৎ ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেখান থেকে তিনি নির্বাচন করছেন। আমার হাতের বাইরে রয়েছেন আকিল বিন তালেব। তিনি আধিপত্য বিরোধী ঐক্য থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এজিএস পদে। আরও ডানে যদি বলি মাহের ইসলাম রয়েছেন, তিনি সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার হাতের বাইরে যদি বলি সালমান সাব্বির, যিনি সম্মিলিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির সমর্থিত যে প্যানেল সেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে যদি যেতে চাই একেবারে আমার ডানের শেষে রয়েছেন নাসিম সরকার, যিনি গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ থেকে নির্বাচন করছেন, এবং সবশেষ হাতের বাইরে স্বতন্ত্র থেকে যিনি এখানে নির্বাচন করছেন শাহ পরাণ লিখন। এবং আপনাদের ছজনকেই আমাদের আজকের আলাপে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি এশার কাছ থেকে একটু আসতে চাই, তাকে দিয়ে শুরু করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যতটুকু জানি যে এই রাকসু নির্বাচন এর আগে যতবার হয়েছে আমরা নারীদের অংশগ্রহণ খুবই কম দেখেছি এবং দেখিনি বললেই চলে। সেই জায়গা থেকে এবার আমরা দেখলাম ভিপি পদে, জিএস পদে এবং এজিএস পদেও নারীর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম। একটু জানতে চাই আপনার এবং আপনার প্যানেল থেকে, যেহেতু আপনি নিশ্চয়ই এসেছেন ছাত্রদল সমর্থিত প্যানেল, পরিকল্পনা কি এবং আপনি বিশেষ করে এজিএস পদে কি চিন্তা করে আসলেন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? আসলেই নারীদের অংশগ্রহণ বরাবরের মতো কম দেখেছি এবং এবার হয়তো মুখ্য কিছু পদে আমরা নারীরা যারা অংশগ্রহণ করছি, আপনি যদি পুরোটা বিবেচনা করতে যান সেই ক্ষেত্রেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 40% নারী শিক্ষার্থী, যেখানে সেই তুলনায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ রাকসুর মতো একটা জায়গায় অনেকাংশেই কম। এবং আপনারা জানবেন যে আমাদের হল সংসদে প্রায় 39 জন মনে হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মানে সেখানে মেয়েদের হল সংসদের মতো জায়গাতেও তারা প্রতিযোগিতা করতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তবুও আমি যেহেতু কাজ করেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে, কিন্তু তখন নারীরা যেভাবে ভূমিকা পালন করেছে তার পরবর্তী সময়ে এসে কিন্তু নারীদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা চেতনা আমাদের সকলের মধ্যেই ছিল। এবং তার মধ্যে থেকে আমার যেহেতু মনে হয়েছে আমি একটা মতাদর্শে বিশ্বাসী, আমি সেখান থেকে সরাসরি কাজ করার চেষ্টা করেছি। কারণ রাজনৈতিক একটা পরিবর্তন আমরা সবাই চাই এবং আমার মনে হয় দূর থেকে শুধু পরামর্শ দিয়ে পরিবর্তন আনার থেকে আমি যদি তার সাথে যুক্ত হয়ে আমার বুদ্ধি দিয়ে কাজ করতে পারি, আমি হয়তো যে পরিবর্তনটা চাই অনেকাংশেই সেটা রিচ করতে পারবো। যার কারণ কিন্তু সেভাবে আমার আশা। এবং আমাদের যেই প্যানেল হয়েছে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, সেখানে কিন্তু আমরা স্টুডেন্ট পালস বুঝে প্রতিটা সেক্টরে এমন কোনো প্রতিনিধি দেওয়ার চেষ্টা করেছি যার সেই সেক্টরে কোনো অভিজ্ঞতা আছে। যেহেতু এত বছর পর রাকসুর মতো একটা নির্বাচন হচ্ছে, আমরা কিন্তু নির্বাচনের কাজ বা এই সমস্ত পদে আমাদের কি কাজ আমাদের কোনো অভিজ্ঞতা নেই। তাই আমরা অরাজনৈতিকভাবে যখন এই সব জায়গায় যুক্ত ছিলাম, ওইগুলোর আমাদের যে অভিজ্ঞতাগুলো ছিল সেগুলোকে নিয়ে যখন আমরা কাজ করতে পারি, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারি, সেভাবেই কিন্তু আমাদের সেই প্যানেল সাজানো। এবং আমরা কিন্তু জানি যে রাকসু হলো সামাজিক সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম এবং সেখানে আমাদের কাজ থাকবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়া। আমরা কিন্তু নিজেদের টাকা পয়সা দিয়ে বা নিজেদের কিছু দিয়ে কোনো কাজ করব না, আমরা প্রশাসন অবধি আমাদের কথা শিক্ষার্থীদের কথা পৌঁছবো। এবং আমার মনে হয় যে আমাদের এই যে প্যানেলটা আমরা সাজানোর চেষ্টা করেছি, সেখানে প্রত্যেকেরই সেই গুণ আছে তার নিজস্ব সেক্টরে, যে তারা সেই সেক্টরে কণ্ঠস্বর হওয়ার মতো কাজ করতে পারে। আর অবশ্যই একটা ক্যাম্পাসে কিন্তু আমরা এত বছর যেহেতু একটা গণতান্ত্রিক চর্চা থেকে দূরে ছিলাম, আমার মনে হয় যে অনেক সমস্যা কিন্তু আমাদের মৌলিক কিছু সমস্যা সকলের মধ্যে আছে। যদি আমরা ইশতেহারের দিকে যাই, আমাদের ইশতেহার কিন্তু সকলেরই মোটামুটি সেমই হবে, কারণ আমরা একজন শিক্ষার্থী হিসেবে সকলে যেই সমস্যা ফেস করে আমি নিজেও সেই সমস্যা ফেস করি। তো আমার সবথেকে বড় চাওয়া যে এই গণতান্ত্রিক চর্চাটা যেন চলতে থাকে, শুরু হয়েছে সেটা যেন প্রতি বছর সেই গণতান্ত্রিক চর্চা থাকে, তাহলে জবাবদিহিতার একটা জায়গা থাকবে শিক্ষার্থীদের কাছে আমাদের, এবং প্রশাসনেরও কিছু শিক্ষার্থীদের কাছে একটা জবাবদিহিতার জায়গা থাকবে, যেটা আমাদের জন্য অনেক গুড পয়েন্ট। এবং এক বছরে কিন্তু কেউই আকাশ কুসুম কোনো কিছু করে ফেলতে পারবে না। যদি আমাদের এই চর্চাটা থাকে, শিক্ষার্থী প্রতিনিধি প্রতিবার আসতে থাকে, তখন কিন্তু যে একটা কার্যক্রমের ধারা সেটা কিন্তু চলমান থাকবে। আমাদের দিন শেষে একটাই চাওয়া থাকবে যে সামাজিক সাংস্কৃতিক
রাজনৈতিক সব কিছুর যেন একটা সহাবস্থান থাকে, দল মত নারী পুরুষ নির্বিশেষে সকলের একটা সমতা থাকবে আমাদের ক্যাম্পাসে, যেখানে আমাদের একটাই পরিচয়, সবচেয়ে বড় পরিচয় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হ্যাঁ, সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করার জন্য আমাদের ক্লাসে যেমন একটা সিআর থাকে, সেভাবে এখানে একজন রিপ্রেজেন্টেটিভ হবে, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা যাকে মনে করবে সে অবশ্যই সেভাবেই কাজ করবে, আর না হলে জবাবদিহিতার জায়গা কিন্তু একটা থেকেই যায়। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি বলছিলেন যে এটি যেন ধারাবাহিকভাবে থাকে এবং এটি সবার সহাবস্থানও থাকে। আমরা একটু স্বতন্ত্র প্রার্থী এখানে রয়েছেন একজন, শাহপরান লিখন। একেবারে কোনো কারো ছায়া ছাড়াই আপনি একাই নির্বাচন করতে আসলেন, কি মনে হলো? মানে একটা বাঁধ ডিঙানোর মতো কাজ করলেন কিনা একটু জানতে চাই। অ্যাকচুয়ালি ছাত্র সংসদের কনসেপ্টটা কি, ছাত্র সংসদ হচ্ছে আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করা উচিত, সেইটা যদি আমরা একটু খেয়াল করি, ছাত্র সংসদ হচ্ছে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা তাদের একটা প্রতিনিধি নির্বাচিত করবে যারা তাদের কথা বলবে। এখন আমাদের ছাত্র সংসদের কালচারটা কিন্তু ওইভাবে গ্রো করে নাই। আমরা হচ্ছে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি বা এবারের যে রাকসু হতে যাচ্ছে সেটার কথাও বলি, সেটাও কিন্তু ওইভাবে গ্রো করে নাই। আপনি যে আমাকে যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা হয়তো করার দরকারই পড়তো না যদি হচ্ছে এখানে ওই পার্টি পলিটিক্সগুলো ওইভাবে ইনভলভ না হতো। এখন আমি স্বতন্ত্র কেন, আমার কোনো পার্টি নাই, এটা হচ্ছে একটা ব্যাপার। এবং আমি মনে করি এই জন্যই আমার হচ্ছে এখানে আসা উচিত, মানে ছাত্র সংসদে আসা উচিত। এক তো নিজের কারণে যে আমি হচ্ছে আমার নেতৃত্ব যে গুণ আছে সেটাকে এখানে গ্রো করতে পারবো, আর দ্বিতীয়ত হচ্ছে যখন কোনো হচ্ছে পার্টির রিপ্রেজেন্টেটিভ, বলতেছি আমি পার্টির রিপ্রেজেন্টেটিভ এখানে আসবে, তখন আসলে সে কতটুকু কাজ করতে পারবে সেই নিয়ে একটা হচ্ছে আসলে সমস্যা থেকেই যায়। দেখেন, আমরা হচ্ছে আমাদের যেই আমাদের বিশ্ববিদ্যালয়ে 72 বছর পার করে 73 বছরে মানে পা রেখেছে, সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে নাই। বয়সের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই জায়গায় এখনও আমাদের খাবার নিয়ে আন্দোলন করতে হয়, আমাদের একটা সিটের জন্য আন্দোলন করতে হয়। কেন করতে হচ্ছে, গোড়ার প্রবলেমগুলো আমি একটু আইডেন্টিফাই করে বলতেছি। এখন এই সমস্যাগুলো আসলে আপনি যদি দেখেন, সমস্যাগুলো আসলে এই যে আরেকটা হচ্ছে, আমি আপুর ইশতেহার পড়লাম মাত্রই, সেখানে উনি বলেছেন যে একাডেমিক এক্সিলেন্সকে গ্রো করে এইভাবে ওনারা আর কি কাজ করবে, মানে শিক্ষকদের দ্বারা যেই হচ্ছে, যেমন আমি যদি একটু কোট করতে চাই, সমকাল হচ্ছে 31শে আগস্ট আচল ফাউন্ডেশনের বরাত দিয়ে একটা রিপোর্ট করেছে, সেইখানে হচ্ছে ফলাফলে শিক্ষকদের থেকে 60% শিক্ষার্থী হচ্ছে বঞ্চিত হয়। 30% হচ্ছে পলিটিক্যাল কারণে, 30% হচ্ছে ধর্মীয় কারণে বা হচ্ছে যে এথনিসিটি আছে সেটার কারণে। এখন এইটা একটা সমস্যা। তারপর আমাদের আবাসন একটা সমস্যা, আমাদের খাবারের মান ভালো না, এটা একটা সমস্যা। এই সমস্যাগুলোর গোড়ার সমস্যা কিন্তু খুব সিম্পল। এখন আপনি যদি হচ্ছে ছাত্র সংসদকে আসলে ওইভাবে পার্টি পলিটিক্স দ্বারা প্রভাবিত হইতে দেন, তাইলে এই সমস্যাগুলো আপনি কেমনে সলভ করবেন? আপনি যদি একাডেমিক এক্সিলেন্সকে গ্রো করতে চাই, তাইলে সেটা যদি আপনি সলভ করতে চান, তাইলে আপনার টিচার্স পলিটিক্স বাদ দিতে হবে। আপনি কাকে বাদ দিবেন? যেই নীল দল বা সাদা দলের শিক্ষকটা, আপনি যার হয়ে পলিটিক্স করেন সেও তার হয়ে পলিটিক্স করে, এবং আপনি যে এখানে ইলেকশন করতেছেন, আপনারা যে ফান্ড করে ওই টিচারদেরও হয়তো তারাই ফান্ড করে, বা ঘুরে ফিরে ওই একই টাকায় আপনি ইলেকশন করতেছেন। আপনি কি তাদের রাজনীতি বাদ দিবেন? আপনি যদি তাদের রাজনীতি বাদ না দেন, তাইলে কি আপনি বৈষম্যটা কমাতে পারবেন? সেটা হচ্ছে একটা প্রশ্ন। এখানে আমাদের আরও কিছু ব্যাপার আছে, যেমন আমার ইশতেহার হচ্ছে একটা, সেটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি। আমি চাই আমার বিশ্ববিদ্যালয় একটা স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় হোক, আমার আর কোনো ইশতেহার নাই, একটাই ইশতেহার। এখন এই স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় হইতে গেলে বাধা কোথায়? এই যে 73 বছর হলো, 73 বছরে আসলে স্বয়ংসম্পূর্ণ কেন হয় নাই? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় খাতায় কলমে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, কিন্তু আমরা যদি দেখতে চাই বিভিন্নভাবে কিন্তু এই স্বায়ত্তশাসনটা তারা কোনোদিনই প্রয়োগ করতে পারে নাই, এবং অদূর ভবিষ্যতে প্রয়োগ করতে পারবে কিনা সেটাও আসলে খুব সন্দিহান আমরা। যেমন ছাত্র সংসদটা একটা সুযোগ ছিল যে স্বায়ত্তশাসন হয়তো পলিটিক্যালি স্টুডেন্টরা যে স্বায়ত্তশাসিত সেইটা হয়তো তারা হচ্ছে এই রাকসুর মাধ্যমে হচ্ছেই করতে পারতো। কিন্তু এইখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দেখতেছি, গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সেইখানে দেখা যাচ্ছে যে হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র, বিএনপি সমর্থিত মেয়র, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে বুলবুল সম্ভবত, আমি যদি ভুল না করি, উনি হচ্ছে ওনার ওয়ার্ডের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন মেসে গিয়ে যেন ছাত্রদলের প্যানেলের হয়ে ভোট চায়। আমরা দেখতে পাইছি যে শিবির হচ্ছে এইখানে রুমে গিয়ে আতর দিচ্ছে, বিভিন্ন ব্লকে ধরে পার্টি করতেছে, মুড়ি পার্টি এবং বিভিন্ন পার্টি এবং বিভিন্ন প্যানেলেরও আসলে কিন্তু অর্থনীতি নিয়ে আমরা অনেক কিছু শুনতেছি
আমাদের কাছে স্ট্রং এভিডেন্স নাই, কিন্তু আমরা অনেক কিছু শুনতেছি তাদের কারা ফান্ড করতেছে। এখন আপনি যদি ছাত্র সংসদে, আমি বলতেছি যে ছাত্র সংসদ আসলে অটোনমি হওয়া উচিত, তাদের একটা অটোনমি থাকা উচিত ছাত্র সংসদের। কিন্তু এখানে যখন পার্টিজান পলিটিক্সটা এইভাবে ঢুকে যাচ্ছে, তারা ইনভলভ হচ্ছে এবং তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে শিক্ষার্থীদের এবং আরও যারা স্টেক আছে তাদের, তখন কিন্তু আপনি এখানে পার্টিজান পলিটিক্স থেকে বের হইতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার পলিটিক্যাল অটোনমি হচ্ছে না এবং আপনার সাহিত্য স্বয়ংসম্পূর্ণ যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সেটাও বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। এই জন্য আমি স্বতন্ত্র এবং আমি মনে করি যে হচ্ছে এই জন্য আমি যোগ্য, স্বতন্ত্র এই জন্য আমি যোগ্য। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনি স্বতন্ত্র কেন সেই ব্যাপারে আপনি যুক্তি দেখাচ্ছিলেন। আধিপত্য বিরোধী ঐক্যর কাছে একটু আসতে চাই। আকিল বিন তালিব, এই যে আধিপত্য বিরোধী আপনাদের নাম আপনারা দিয়েছেন, আমরা দেখছি যে এর আগে যে সময়টাতে যে সরকার ছিল সেই সরকারের যারা ছাত্র সংগঠন তাদের একটা রাজত্ব ছিল এই ক্যাম্পাসগুলোতে, এবং সারা দেশের কথাও যদি বলি একই রকম অবস্থা আমরা দেখেছি। এই সময়টাতে তো আসলে কোনো দলীয় সরকার বা রাজনৈতিক সরকার নেই, তারপরও বিভিন্ন সময় অভিযোগ আসে যে নির্দিষ্ট কিছু দল এই সরকারের অধীনেও সুযোগ সুবিধা পাচ্ছে এবং আধিপত্য বিস্তার করবার চেষ্টা করছে। ওই স্বতন্ত্র থেকে তিনি আসলে বলছিলেন যে পার্টি পলিটিক্স কেন এই ছাত্র সংসদের মধ্যে ঢুকবে। আপনার এই আধিপত্য যে বিরোধী আপনারা বলছেন নিজেদেরকে, আপনাদের এই ব্যাপারে অবস্থান কি? যে আমরা আওয়ামী লীগের যে আধিপত্য যে কায়েম করছে বাংলাদেশে, এটা কিন্তু একদিনে হয় নাই। হাসিনা তো জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে ক্ষমতায় আসছিল, পরবর্তীতে সে আস্তে আস্তে হচ্ছে ফেসিস্ট হয়ে গেছে। তো আমরা যে একটা 24-এর এখানে যারা আছে আমরা সবাই কিন্তু 24-এর সহযোদ্ধা। তো সেই জায়গাটা থেকে 24 আমাদের একটা অনেক বড় অর্জন, এই জেনারেশনের জন্য অনেক বড় একটা অর্জন। তো আমরা চাই যে আমাদের 24-এর যে চেতনা, হ্যাঁ, আগামীতে যেন আধিপত্য যেন আর কেউ বিস্তার করতে না পারে, তার জন্য আমরা সবসময় সচেতন থাকবো। এই জায়গায় একটা জায়গাতে আমরা সচেতন সবসময়। তো ক্যাম্পাসে যে আওয়ামী আওয়ালের মতো এখন যে ফেসিবাদী চলতেছে ব্যাপারটা তা কিন্তু না, কিন্তু আমরা সেটা হতে দিব না। আমরা যেটা দেখতেছি বর্তমানে, আপনি দেখেন যে পলিটিক্যাল যে দলগুলো আছে তারা কিন্তু আলটিমেটলি পাওয়ার প্র্যাকটিস করতেছে কম বেশি, যে যার জায়গা থেকে, হয়তো বা একচেটিয়া কেউ করতেছে না, কিন্তু সবাই সবার জায়গা থেকে করতেছে। যেমন ছাত্রদলের মতো এই ক্যাম্পাসে পলিটিক্সের একটা মানে পাওয়ার পলিটিক্স করতেছে, শিবিরও সেম, বা অন্যান্য আরও যারা রাজনৈতিক দল আছে তারা সবাই করতেছে। এখন আমাদের কথা হচ্ছে যে তারা তো যদি এই ক্ষমতায় যদি তারা যায়, তাহলে জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে যে এই পাওয়ার পলিটিক্সে যেন তারা আরও মানে একটা বৈধতা পেয়ে যায় তারা এটা করার জন্য। তো সেই জায়গাটা থেকে আমাদের এই প্যানেলটা করা, যে আমরা আসলে কাউকে সুযোগটা দিব না এই ক্যাম্পাসে। তো আমার কাছে যেটা মনে হয় যে রাকসুর অ্যাকচুয়ালি যে জায়গাটা, যে এখানে কিছু কাজ করার সুযোগ আছে। আমাদের অনেকে হয়তো এটাকে জাতীয় পর্যায়ের নিয়ে যাচ্ছে, অনেকে এটাকে মনে করতেছে যে নেতৃত্ব তৈরি করে আগামীতে জাতীয় পর্যায়ের ইলেকশনে ভূমিকা রাখবে, কিন্তু আমি হচ্ছে বিষয়টাকে দেখতে চাই যে এখানে এমন কিছু লোক আসবে যারা এই বিশ্ববিদ্যালয়টাকে হচ্ছে পরিবর্তন করবে। আর রাকসুর মেইন থিমটা কিন্তু এই জায়গাটাতে, যে ছাত্র সংসদ চালু করবে, তারা বিশ্ববিদ্যালয়কে ফোকাস করবে, তারা বিশ্ববিদ্যালয়ের সংস্কার আনবে। তো আমি দুইটা জায়গায় হচ্ছে আপনার নমিনেশন উঠাইছি। একটা হচ্ছে আমি এজিএস যেমন পদপ্রার্থী, একই সাথে আমি সিনেটেরও পদপ্রার্থী। তো সিনেটের আমরা যেটা জানি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ অথরিটি হচ্ছে ভিসি স্যার। হ্যাঁ, ভিসি নিয়োগের অ্যাকচুয়াল যেটা মানে নিয়ম প্রক্রিয়া সেটা হচ্ছে যে সিনেটের মাধ্যমে হচ্ছে ভিসি নিয়োগ হবে, কিন্তু আদৌ কি সেটা হয়? সেটা কিন্তু হয় না। তো আমরা যেটা দেখে আসি যে আমাদের যেটা কালচার ইউনিভার্সিটির, যখন যে দল ক্ষমতায় থাকবে সে দলের মধ্যে যে যত বেশি ভালো লবিং করতে পারবে সে হচ্ছে ভিসি হবে। এখন সে কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে সে ভিসি হবে। এখন সে যেতুগুলো টাকা যে হচ্ছে সে খরচ করছে সেই টাকাটা তাকে এখন উঠাইতে হবে। কিভাবে উঠাবে সে? প্রথমত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেবে, পার শিক্ষক নিয়োগের জন্য শুধু ভিসি বরাবর দিতে হবে 20 লক্ষ টাকা, এর বাইরে বাদ বাকি আরও যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে দিতে হবে। এইভাবে একটা হচ্ছে ভাগ বটোয়ারা হয়। এবং আমি সৌভাগ্য যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার যে আমার একটা সৌভাগ্য হয়েছে, সেখান থেকে আমি জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে কতটুকু কোয়ালিফাইড। গত 5 বছর ধরে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা জানি যে কোন মত যেই দলেরই হোক সে টিচারগুলো কতটুকু কোয়ালিফাইড। এমনও টিচার দেখেছি যে রিডিং পড়তে পারে না দেখে দেখে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো সেই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় রাকসুতে এমন প্রতিনিধিদের আসা দরকার যারা দলের বা মতের তার থাকতে পারে, কিন্তু যার ব্যক্তিগতভাবে যার ব্যাকবোন আছে,
যে ভয়েস রেজ করতে পারবে, যে কথা বলবে, যে অনিয়ম এবং দুর্নীতির যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে। ওকে, আকিল আমি আবার আপনার কাছে আসবো। আমরা একটু নাসিম সরকারের কাছে আসতে চাই, যিনি গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ থেকে এই এজিএস পদে এসছেন। কথা তো শুনছিলেন এবং আমার ধারণা আপনিও একই রকম কথা বলবেন কিনা জানি না, আপনি নিজেই বলবেন যে এই যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মূলত আমরা বারবার দেখেছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 2019 সালেও দেখেছি যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিয়েছে বা রায় দিয়েছে। এবার আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভূমিধস বিজয় আমরা লক্ষ্য করলাম। এখানে আপনি রাজশাহীতে কেমন পরিস্থিতি দেখেন, আপনাদের বক্তব্য কী, এবং পলিটিক্যাল পরিচয় যারা এখানে এই ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করছে সেই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি নিজেও পলিটিক্যাল, আমি ছাত্র গণমঞ্চ একটা সংগঠনের আহ্বায়ক। তো আপনার প্রশ্নগুলো শুনতে পেলাম, আবার বাকি যারা আলোচনা করলো তাদের কথা আমি শুনলাম। তো আমাদের যে ম্যান্ডেটটা বা আমার যে চিন্তাভাবনাটা সেটা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো এবং বর্তমান যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সারা দেশের যে অবস্থা, বিশ্ববিদ্যালয়টাকে আমরা ওই বাইরে আলাদা করে দেখি না। তো সমাধানগুলো সারা দেশের রাজনৈতিক যে অস্থিরতা আছে তার মতো করে ওই যে সংকটগুলো দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সংকটগুলোর এবং সমাধানগুলো আমরা অবিচ্ছেদ্য বলে মনে করি। তো সেক্ষেত্রে এই ছাত্র সংসদ নির্বাচনকালে অনেকে হয়তো গাল ভরা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেটা এই বাস্তবতায় কতদূর সম্ভব সেটাতে আমি সন্দিহান। এবং এই যে সংকটগুলো দেখা যাচ্ছে তার 20 প্রতিষেধক হিসেবে আমরা মনে করি শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করা। তো আমার যে ম্যান্ডেট সেটা হলো দলীয়করণ, ফেসিকরণ রুখতে শিক্ষার্থীদের হাতে ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করা। এই ক্ষমতাটা কিভাবে প্রতিষ্ঠা হবে এবং একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় যে আমরা চাই, সবার আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় তৈরি করা। তো তার পূর্ব শর্তগুলো কি, সেই শর্তগুলো আমরা পর্যালোচনা করে আমরা 22 দফা দাবি দেওয়া মানে একটা সার সংকলন তৈরি করেছি। আমরা মনে করি এই দাবি দেওয়াগুলো যদি আমরা পূর্ণ করতে পারি তবেই কেবলমাত্র একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় তৈরি করা সম্ভব, যেখানে আমরা যে আকাঙ্ক্ষাগুলো করি একটা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা আসলে কেমন হবে, উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয় কেমন। আর আমাদের দেশগুলোতে যা হয় আমরা ভুলে যাইনি। এই তো অল্প কিছু কাল আগেই ছাত্রলীগের সময় তাদের যে একটা আধিপত্য ছিল, এখন শিবিরের একটা আধিপত্য আছে, ভবিষ্যতে হয়তো বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদলের একটা আধিপত্য আসবে। তো প্রত্যেকবার যখন এইভাবে আধিপত্যবাদী একটা গোষ্ঠী বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে নেয় তখন সাধারণ শিক্ষার্থীদের হাতে আসলে কোনো ক্ষমতাই থাকে না। তো এটা হলো সবচেয়ে বড় সংকট। এই সংকট সমাধানের জন্য আমরা বেশি জোর দিচ্ছি হলো শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করার ব্যাপারে। যদি শিক্ষার্থীদের হাতে ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় তাহলে কি হবে, তার একটা উদাহরণ হলো 24-এর গণ অভ্যুত্থান। তো ফ্যাসিস্ট হাসিনার মতো একটা ভয়ানক শক্তিকে যখন সম্মিলিত একটা শক্তি যখন শিক্ষার্থীদের হাতে একটা ক্ষমতা আসছিল, তারা একটা সম্মিলিত শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। তো এই ধরনের একটা ভয়ানক শক্তিকে তারা উচ্ছেদ করে ফেলতে পারছে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে টুকটাক সমস্যাগুলো এগুলো খুব একটা বড় সমস্যা না। আবাসিকতার সমস্যা, ডাইনিংয়ের সমস্যা, খাবারের সমস্যা, এগুলো চাইলেই এখন কারো পক্ষে এই একটা হলে হয়তো শিবিরের মতো চ্যারিটি করে দিয়ে সমাধান করে দেওয়া সম্ভব। কিন্তু সেখানে আমার প্রশ্ন থাকে যে শিবিরের সেই ম্যান্ডেট আছে কিনা। আমি একজন ছাত্র, আমি মাসে 6,000 টাকা পাই, তার মধ্যে দিয়ে আমাকে খাবার খরচ এবং চলতে হয়। এর মধ্যে দিয়ে আমি চ্যারিটিটা আসলে কী করে করব যদি আমার এনজিও না থাকে, আমার পিছনে ব্যাকআপ না থাকে এবং ফান্ডিংটা না থাকে। তো সেই ক্ষেত্রে তো প্রশ্ন থেকেই যায় যে শিবিরের ফান্ডিংটা আসলে কারা করছে, সেই এনজিও সংস্থাগুলো কারা এবং তাদের উদ্দেশ্যটা আসলে কী। কারণ একজন ছাত্র হিসেবে আরেকজন ছাত্রকে আমি চ্যারিটি করতে পারি না। যেখানে বিশ্ববিদ্যালয়ের হলে ভর্তি হওয়া মাত্রই আমার খাবার পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সুন্দর একটা আবাসিক একটা সুস্থ জীবনযাপন করার জন্য যা দরকার প্রশাসনের দায়িত্বেই ওটা বর্তায়। আর প্রশাসন তার নিজের পকেট থেকে দিচ্ছে ব্যাপারটা তাও না, এটা জনগণের ট্যাক্সের টাকা, আমার বাপ চাচা সকলের ট্যাক্সের টাকাতেই মূলত এই খরচগুলো দেওয়ার কথা। তো সেক্ষেত্রে এই মৌলিক বিষয়গুলোতে প্রশ্ন না রেখে শিবির যখন চ্যারিটি করতে যায় তখনই বোঝা যায় যে প্রশাসনকে তারা একরকম বাইপাস করতেছে, সাইড করতেছে। প্রশাসনকে তাদের যে কাজগুলো করার ছিল সেগুলো থেকে তাদেরকে একরকম বাঁচিয়ে দিচ্ছে। তো এটা আসলে কতটা যৌক্তিক, শিক্ষার্থীরা কতটা গ্রহণ করছে। আচ্ছা, আমার মনে হয় এই প্রশ্ন আমরা একটু শিবিরের কাছে আসবার সময় হয়েছে। শিবির সমর্থিত যে প্রার্থী সালমান সাব্বির, আপনারা চ্যারিটির টাকা আসলে কোথা থেকে পান এটি নিয়ে তো আলোচনা চলছে এবং একই সাথে আধিপত্যবাদ কায়েম করবার ব্যাপারেও অভিযোগ এসছে প্রার্থীদের তরফ থেকে। আপনাদের সরকার এই সরকার আপনাদের সেই সুযোগ কেন দিচ্ছে সেটি একটু বলবেন। শুরুতেই আপনাকে ধন্যবাদ। আমি যদি প্রথমে রাকসুর কনসেপ্টটা একটু টানতে চাই, রাকসু আসলে কি, এটা আসলে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা একটা সামাজিক এবং সাংস্কৃতিক প্ল্যাটফর্ম।
এখন আপনি যদি প্রশ্ন করেন যে এখানে ছাত্র শিবির সরাসরি কোনো হস্তক্ষেপ করতেছে কিনা, বা আমাদের যে সম্মিলিত শিক্ষার্থী জোট, এটা আমরা কখনো বলি নাই যে এটা ছাত্র শিবিরের প্যানেল। ছাত্র শিবির সমর্থিত প্যানেল, এবং আমাদের এই প্যানেলটাকে আমরা ইনক্লুসিভ বলতেছি। ইনক্লুসিভ বলার কারণ হচ্ছে এখানে আপনারা দেখবেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কিছু ভাইয়েরা আছেন, একই সাথে জুলাই আন্দোলনের যে সাবেক সমন্বয়ক তারাও আছেন, আমাদের এখানে সনাতন ধর্মের একজন ভাই সুজন সেও রয়েছেন, আমাদের নারী শিক্ষার্থীরা রয়েছেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে একমাত্র চোখ হারানো ভাই আইবিএ দ্বীপ, সে ভাইটিও আমাদের প্যানেল থেকে নির্বাচন করতেছেন। তো এটি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এটা হচ্ছে একটি ইনক্লুসিভ প্যানেল হিসাবে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন 24-25 সেশন পর্যন্ত রানিং রয়েছে। আমরা প্রত্যেকটা সেশন থেকে ন্যূনতম একজনকে আমাদের এই প্যানেলে রাখার চেষ্টা করেছি, যাতে ওই সেশনকে ওন করে বা ওই সেশনের যে দাবি দাওয়া সেই প্রতিনিধিত্বটা আমাদের এই প্যানেল থেকে করতে পারে। এখন একটা কোয়েশ্চেন আসলো যে ছাত্র শিবিরের এই ফান্ডিংয়ের সোর্স কি। এটা আমাদের ছাত্র শিবিরের যদি আপনি কর্মপদ্ধতি পড়েন সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের আসলে টাকার উৎস কী। আমাদের একদম একটি উপজেলা থেকে যদি শুরু করি বা একদম ছোট ইউনিট থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ছাত্র শিবিরের যারা জনশক্তি থাকবে প্রত্যেকের অর্থে হচ্ছে এই সংগঠনটি চলে। অর্থাৎ আমি যদি ছাত্র শিবির করি, আমি যদি ছাত্র শিবিরের জনশক্তি হই, আমাকে তাহলে প্রত্যেক মাসে এই সংগঠনকে একটি অর্থ দেওয়া লাগে, এবং সেই অর্থ দিয়েই শিক্ষার্থীদের কল্যাণে এবং এই সংগঠনটি চলে। আমাদের আদার্স এমন কোনো বিষয় নাই যে অমুক জায়গা থেকে টাকা আসতেছে সেই টাকা আমরা হচ্ছে এখানে অঢেল হিসাবে খরচ করতেছি। এই সংগঠনের প্রত্যেকটি জনশক্তির টাকাতে এই সংগঠনটি চলে। এবং এখানে যে আরেকটা প্রশ্ন আসলো যে আধিপত্যবাদ কায়েম, আপনারা দেখবেন যে জুলাই বিপ্লব পরবর্তী যে 1 বছর অর্থাৎ 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এমন কোনো কর্মকাণ্ড করেনি যেটি সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেটের বাহিরে, বা আমরা এমন কোনো কর্মকাণ্ডের প্রতি উৎসাহ কখনো দিই না। যেমন আমরা দেখবেন যে লাস্ট 1 বছরে আমরা প্রকাশনা উৎসব করেছি, বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করেছি, আমরা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছি, আমরা যারা নবীন শিক্ষার্থী আসে তাদেরকে নিয়ে নবীন বরণের আয়োজন করেছি। এছাড়াও নিরাপদ ক্যাম্পাস, বিশুদ্ধ পানি, পরিবহন, লাইব্রেরি, শিক্ষা, চিকিৎসা, সামগ্রিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য 125 দফা দাবি দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে আমাদের দাবিগুলো যৌক্তিক তারা আমলে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারে। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির কখনো শিক্ষার্থীদের বাহিরে যে কোনো কর্মকাণ্ড করবে না, এবং তারা যে কাজগুলো করে মূলত সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে যে কাজগুলো সম্ভব সেগুলোই আমরা করার চেষ্টা করে থাকি। যে পানির ফিল্টার বসানো সেটি ছাত্র শিবির নিজে থেকে না করে সবাইকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছ থেকে এই দাবিটা আদায় না করে নিজেরা কেন বসালো? মানে এই সিস্টেমটা তো ডেভেলপ করা যেতে পারতো। আজকে হয়তো শিবির পাচ্ছে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট, বাংলাদেশের রাজনৈতিক কালচার তো আমরা দেখি যে একটা সময় তারা নাও থাকতে পারে, অন্য একটি সংগঠন এখানে আসতে পারে, সেক্ষেত্রে এই পানির ফিল্টার দেবার ভবিষ্যৎ কি? তার থেকে একটা সিস্টেম ডেভেলপ করার ক্ষেত্রে তারা এগিয়ে আসছে না কেন? আচ্ছা দেখেন, আমরা ছাত্র শিবির বলতে আসলে কি বোঝাচ্ছি। ছাত্র শিবির হচ্ছে কিছু শিক্ষার্থীর সমষ্টিগত একটি সংগঠনের কথা আমি যদি বলি যে সোহরাওয়ার্দী হলে হচ্ছে আমরা পানির ফিল্টার দিয়েছি। আমাদের 125 দফা যে দাবি ছিল তার মধ্যে একটি অন্যতম দাবি ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি দিতে হবে। কারণ একজন শিক্ষার্থী যখন শিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসবে, তার যদি স্বাস্থ্যসেবায় আমি নিশ্চিত করতে না পারি, সে যদি বিশুদ্ধ পানি না খেতে পারে, তাহলে আসলে তার যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন সেটা ব্যাহত হবে। এখন এই জায়গা থেকে পানির ফিল্টার কেন দেওয়া হলো যদি প্রশ্ন আসে, আপনারা দেখবেন যে আমারই সহযোদ্ধা আকিল বিন তালেব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং একাডেমিক ভবনের পানি পরীক্ষা করেছে। কিছু কিছু জায়গায় মলমূত্রের জীবাণু পর্যন্ত পাওয়া গিয়েছে। তারপরে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলেছি, বাট প্রশাসনের সেই রকম কোনো নজরদারি আমরা দেখিনি। এখন সোহরাওয়ার্দী হলে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে যে পানির ফিল্টারটি দেওয়া হয়েছিল সেটি আসলে ওই হলে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে নিজেদের টাকা দিয়ে হচ্ছে সেই কাজটি করেছে, এবং এটি ছিল প্রশাসনের প্রতি একটি ইঙ্গিত যে শিক্ষার্থীরা যদি সম্মিলিতভাবে একটি ছোট কাজ করতে পারে তাহলে প্রশাসন কেন তাদের সেই দায়িত্বটা নিজে থেকে করছে না। এবং সেই জায়গাতে আপনি দেখবেন যে পানির ফিল্টারটি দেওয়া হয়েছিল সেটি একদিনে কি পরিমাণ ময়লা হয়েছিল, এবং ওই পানির ফিল্টারটি খুবই ছোট। আমরা জাস্ট চেষ্টা করেছি যে প্রশাসনকে দেখিয়ে দিতে যে প্রশাসনের যে কাজ সেটা যখন প্রশাসন করে না তখন আসলে বিভিন্ন জায়গাতে সমস্যা হয়। এখন এখানে যদি আমি একটা পাল্টা প্রশ্ন করি যে ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছে,
এখানে ছাত্র শিবিরকে সমালোচনা বেশি করা জরুরি নাকি বিশুদ্ধ পানি শিক্ষার্থীরা খাবে সেটি বেশি জরুরি? যদি আপনারা বলেন যে ছাত্র শিবিরকে সমালোচনা করতে হবে, আপনারা পানির ফিল্টার নিয়ে সমালোচনা করতে পারেন। যদি মনে হয় যে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি খাওয়া জরুরি, প্রশাসনকে একটি ইঙ্গিত দেওয়া জরুরি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এই কাজটিকে পজিটিভ হিসাবে নেবে। এবং আপনি অলরেডি জানেন যে আমরা পানির ফিল্টারটি খুলে ফেলেছি, যেহেতু অনেক জায়গা থেকে প্রশ্ন আসতেছিল যে এটা নির্বাচনকে কেন্দ্র করে কিনা। আমরা পানির ফিল্টার খুলে ফেলেছি। 25 তারিখ নির্বাচন শেষ হবে, আমরা আবার হলগুলোতে আমাদের যতটুকু সামর্থ্য আমরা ওই কাজগুলো করব। ধন্যবাদ, আপনার কথা পরিষ্কার। আমরা আবারও আসবো। মাহির ইসলামের কাছে একটু আসতে চাই। সর্বজনীন শিক্ষার্থী সংসদ থেকে তিনি এজিএস প্রার্থী হয়েছেন। আপনার ব্যাপারে তো জানতে চাইবো, তার আগে ওই শিবিরের একটি প্রশ্ন আপনাকে করতে চাই যে পানির ফিল্টার নিয়ে আলোচনা বা সমালোচনা করাটা জরুরি নাকি প্রশাসনকে তারা যে ইঙ্গিত দিতে চায়, কোনটি যৌক্তিক আপনার কাছে কি মনে হয়? আমাদের এই সর্বজনীন শিক্ষার্থী সংসদ, আপনি স্বতন্ত্র থেকে শাহপরানকে যে প্রশ্নটি করেছেন, শাহপরান যে উত্তরটি দিয়েছে, ওই মানে পার্টিজান পলিটিক্সের বাহিরে এসে একদম স্বতন্ত্র শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করা। আমাদের সর্বজনীন শিক্ষার্থী সংসদও ওই একই রকম, শুধু তার প্যানেল নাই, আমাদের প্যানেল আছে। আমাদের এখানে 20 জন প্রার্থী, কারো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ইতিপূর্বে ছিল না এবং বর্তমানেও নেই। আমাদের এখানে আমরা সবচাইতে ইনক্লুসিভ বলে একদম সাধারণ একটা অন্তর্ভুক্তিমূলক যে প্রার্থিতা, সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এখানে 3 জন উপজাতি আছে, এর মধ্যে 2 জন তঞ্চঙ্গা গোষ্ঠীর, আরেকজন আছেন ওরাং গোষ্ঠীর, শীতকুমার ওরাং, তিনি ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন। তার ব্যাপারে আমাকে না বললেই নয়, তিনি সিলেটের 168 টাকার যে মজুরি চা শ্রমিক, সেখান থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং তার এই সংগ্রামটা খুবই জটিল এবং আমাদেরকে অনুভূত করে দেওয়ার মতো একটা সংগ্রাম। আমাদের এখানে তঞ্চঙ্গা গোষ্ঠীর 2 জন আছেন, উজ্জ্বল তঞ্চঙ্গা, তিনি সাংস্কৃতিক সম্পাদক, এবং উজ্জ্বল আছেন অমিত তঞ্চঙ্গা। আমাদের এখানে জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী SM হাফিজুল ইসলাম আছেন। আমরা 2 জন সাবেক সমন্বয়ক আছি, নারী প্রার্থী আছি 3 জন। আমরা সবচেয়ে বেশি চেষ্টা করেছি রাজনৈতিক দলীয় কোনো সমর্থনের বাহিরে এসে, পার্টিজান পলিটিক্সের একদম বাহিরে এসে, একদম স্বতন্ত্র, শুধুমাত্র স্টুডেন্টদের যে স্বার্থ সেটাকে নিয়ে কাজ করবে, সেজন্য আমরা চেষ্টা করেছি। কেন চেষ্টা করেছি? বিশ্ববিদ্যালয়ে আমরা এসে যেটা দেখেছি যে লাখো শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে যেই এক বুক স্বপ্ন নিয়ে যে ছাত্রগুলো, যে ছেলে মেয়েগুলো বিশ্ববিদ্যালয়ে আসে, তারা এক বুক হতাশা নিয়ে এখান থেকে ফিরে যায়। তারা এখান থেকে নানা রকম যে বৈষম্য সেটা, এবং আপনি সেশন জট, বিশ্ববিদ্যালয়ের নানান কোন দল, রাজনৈতিক দলগুলোর নানান আধিপত্য, এইগুলোর কারণে তারা খুব একটা খারাপ পরিস্থিতির শিকার হয়ে তারা এখান থেকে এক প্রকার হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আমি এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অন্তত 4-5টি বই পড়েছি, যেগুলো আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষকরা লিখেছেন। সেই বইগুলোতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের আপনি গৌরবময় ইতিহাস যদি বলতে হচ্ছে, মানে তারা বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক অধ্যায় যদি তারা বলতে চান, লিখতে যান, তাহলে সেখানে তারা ইতিহাসগুলো নিয়ে আসছেন অধিকাংশ রাজনীতি। তারা নিয়ে আসছেন 69-এর গণ অভ্যুত্থান, 71, 52 এবং যে 90-এর যে আন্দোলন, এগুলোই তাদের এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়, এটা যে জন্য প্রতিষ্ঠা করা, জ্ঞান উৎপাদন, গবেষণা এবং বিতরণ, মানে একাডেমিক যে এক্সেলেন্সি, এটার যে মানে বিবরণ, এটা খুবই খুবই কম পাচ্ছি। এখানে রাজনৈতিক বিষয়টাই সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে। এবং আমাদের যে বিগত সময়ের যে পরিস্থিতি, আমরা জন্মের পর থেকে কী দেখে আসছি, বিশ্ববিদ্যালয়ে একটা রাজনৈতিক দলের আধিপত্য, মানে যার সরকার থাকছে সেই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের হলগুলোতে উঠতে হলে আমাদেরকে বিভিন্ন পার্টিজান পলিটিক্সের কাছে ধর্ণা দিতে হচ্ছে এবং আরও নানান পরিস্থিতি। সেক্ষেত্রে ছাত্র সংসদ এটা খুবই জরুরি ছিল, যে স্টুডেন্ট অটোনমির কথা আমরা যে বলছি সেটা প্রতিষ্ঠা করা খুবই জরুরি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি যে এখানেও যে সেই চিরাচরিত
রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটা প্রচেষ্টা চলে আসছে। আজকে ছাত্র সংসদের যে নির্বাচনী প্রচারণাগুলো আমরা দেখছি, সেখানে আমরা দেখছি যে নির্দিষ্ট রাজনৈতিক দলগুলো তারা স্টুডেন্ট অটোনমির পরিবর্তে তারা তাদের রাজনৈতিক আধিপত্য বিস্তারের কায়েমের একটা চেষ্টা করছে। তারা এখানে লক্ষ লক্ষ টাকা এখানে উড়াচ্ছে, খরচ করছে, এবং এটা খুবই স্পষ্ট যে এই টাকাগুলো তাদের নিজেদের না, টাকাগুলো তাদের মাদার পার্টির। তো এই টাকাগুলো নিয়ে তারা যখন নির্বাচনে জিতবে, এটা খুবই স্বাভাবিক যে তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে না, তাদের মাদার যে পার্টি আছে তাদের পারপাসে সার্ভ করবে। তো মানে এবং আমি খুবই দুঃখজনক বাস্তবতা, তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি হাইপটা হচ্ছে। তারা এখানে তাদের যে আধিপত্য বিস্তারের যে রাকসুকে তারা নিচ্ছে শুধুমাত্র আধিপত্য বিস্তারের একটা সুযোগ হিসেবে, এবং তাদেরকে নিয়েই সবচেয়ে বেশি হাইপ হচ্ছে। ডাকসু এবং জাকসু তো তারাই জিতছে। তো আমি যে সাধারণ শিক্ষার্থীর হয়ে, রাকসু কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন যেটা একমাত্র স্টুডেন্ট অটোনমিকে প্রতিষ্ঠা করবে এবং সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করবে, সেটা কোথাও দেখছি না। তো সেই জায়গা থেকে এক বুক স্বপ্ন নিয়ে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর হয়ে কাজ করার জন্য আমরা এই সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামের একটা প্যানেল দিয়েছি। এখানে আমরা 12টি দফা ইশতেহার আমরা ঘোষণা করেছি। আমাদের প্রথম যে ইশতেহার সেটা হচ্ছে একাডেমিক মাস্টার প্ল্যান। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরে 46% ছাত্র বা শিক্ষার্থী তারা হচ্ছে যে বেকার থেকে যাচ্ছে, এবং এটা মানে অন্তত তাদেরকে 3 বছরের জন্য বেকার থাকতে হচ্ছে। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আজকের যে আজকের যে যুগের যেই চাহিদা সেটাকে গুরুত্ব না দিয়ে আমাদের যে একাডেমিক যে মাস্টার প্ল্যান সেটাকে সাজানো। আমাদের 50 বছর মেয়াদি অবকাঠামোগত প্ল্যান আছে, কিন্তু আমাদের শিক্ষার কোনো প্ল্যান নেই। আমরা যদি নির্বাচিত হই তাহলে প্রশাসনকে আমাদের সময় 1 বছর, 1 বছরের মধ্যে আমরা অন্তত 10 বছর মেয়াদি একটা মাস্টার প্ল্যান করার জন্য বাধ্য করব, যেখানে যে এআই, মেশিন লার্নিং, ইন্টারনেট অফ থিংস সহ যে যুগোপযোগী যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব। রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট দপ্তর, আমাদের এখানে গবেষণার জন্য খুবই কম বাজেট, 2 থেকে 3%, কিন্তু যে বাজেটটা হচ্ছে সেই বাজেটটা কিন্তু প্রপারলি খরচ করা হচ্ছে না। এবং এই বাজেটটা কিভাবে, এবং এই যে মানে বাজেটটা এটাকে আজকে শুধুমাত্র আপনার টিচারদের যে পদোন্নতি, সেই পদোন্নতির জন্য ব্যবহার করা হচ্ছে। যুগের যে চাহিদা সেটাকে কোনোই গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমাদের এখানে রিসার্চ অ্যান্ড ইমপ্যাক্ট দপ্তর প্রতিষ্ঠা করে এই অর্থগুলো যারা পাওয়ার যোগ্য, শুধুমাত্র আমার সাথে ভিসির সাথে রাজনৈতিক বা ভিসির সাথে ব্যক্তিগত বন্ধুত্ব আছে বলে আমি একজনকে দিয়ে দিব, দেখা যাচ্ছে যে যেই টিচারটা ঠিকমতো ক্লাস নিতে পারছে না, তার প্রশাসনিক ব্যস্ততার কারণে, তার মানে আপনি বলেন যে একটা কোর্সে তার যেখানে 30টা ক্লাস নেওয়ার কথা সেখানে সে 3টা ক্লাসও নিতে পারছে না, সে কিন্তু এখানে 5 লক্ষ টাকা পেয়ে যাচ্ছে। তো আমরা এই যে একটা সক্ষতার জেরে যে শিক্ষকরা যে অর্থ বা গবেষণা বরাদ্দ পেয়ে যাওয়া, সেটা আমরা দূর করতে চাই। আর আমরা আসলে আপনার কাছে আবার আসবো, আমরা একটু এবার এ পর্যায়ে এশার কাছে আসতে চাই। আধিপত্য নিয়ে আসলে আধিপত্য বিস্তার করা এবং একই সাথে মাদার অর্গানাইজেশনের পক্ষ থেকে অর্থনৈতিক সাপোর্ট এবং ওয়ার্ডে বা হলে মেসে গিয়ে আসলে ভোট চাবার ব্যাপারটি নিয়ে অভিযোগ এসছে। আসলে ছাত্রদল এই ধরনের কোনো কাজ করছে কিনা, বা ছাত্রদলের তরফ থেকে আপনাদের যে প্যানেলটি আপনারা দিয়েছেন তাদের নিয়ে এই ধরনের অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? রাজনৈতিক সংগঠন হিসেবে রাজনৈতিক প্ল্যাটফর্ম আলাদা, এবং রাকসুতে আমরা যখন শিক্ষার্থী প্রতিনিধি করছি, আমি ভাই আজ যে লিফলেট দিয়েছি ওটা আমার বাবার টাকায় ছাপানো, আমি নিজেই বলছি। এবং সেখান দিয়ে আমরা যদি সেরকম অনেক বেশি ফান্ডিং পেতাম, আমাদের হাতে হয়তো 5-6 টাকা পিসের লিফলেট সবার হাতেই থাকতো, কিন্তু আমাদের কিন্তু সেই একটা কাগজের 60 পয়সার যে কাগজ, ওই লিফলেটই সবাইকে দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন হবে, আমরা তো পড়াশোনা করি, আমি নিজেও আমার সাথে পার্ট টাইম জব করি, তো সেগুলো নিয়ে আমার কিন্তু নিজের টাকাতে যেমন চলতে হয়, আমার টাকা দিয়ে আমি হয়তো আমার মাদার অর্গানাইজেশন আমাকে তো ছাত্র সংসদ নির্বাচনের জন্য করবে না। আমি যদি সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকি, সেই রাজনীতির জায়গাটা থাকবে হয়তো জাতীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বা আমাদের শহর কেন্দ্রিক যেসব রাজনীতি সেইখানে। কিন্তু এইখানে অবশ্যই রাজনৈতিক যখন একটা চর্চা আছে, রাজনৈতিক দল আছে, সেগুলো স্টুডেন্ট সংগঠন আছে, তখন তারা স্টুডেন্টদের নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করে, তারা কিন্তু স্টুডেন্টদের অধিকার আদায়ে কাজ করে। তারপরে যখন আমরা ছাত্র সংসদের মতো জায়গায় যাই, সেখানে কিন্তু শুধু আমার রাজনৈতিক দলের ভোটে আমি সেখানে জয়ী হব না, সেখানে আমাকে যদি কেউ যায় জয়ী করবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তখন দলীয় স্বার্থ সিদ্ধির জায়গা কি সেখানে থাকে, বা সেখানে কি আমার জবাবদিহিতার কোনো জায়গা নেই? সেখানে আমি যদি শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে না কাজ করতে পারি, আমাকে তো সবার আগে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে তারাই প্রশ্ন তুলবে। এবং আমার মনে হয় না যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা মানে যে ছাত্র সংসদ হয়ে যাবে আধিপত্য বিস্তারের জায়গা, এমন আমি এখন আমার জায়গায় দেখিনি। এমন একটা চর্চা কিন্তু আমাদের গত 15 বছর ছিল। সবচেয়ে বড় কথা, আমাদের যখন নতুন কমিটি হলো বা রাজনৈতিক দলের সাথে যুক্ত এমন ছিলাম, অনেক জেনারেল স্টুডেন্ট হয়তো আমাকে চেনে না, এসে বলছে আপু আমাকে হলে তুলে দেন। আমি বললাম আমি কিভাবে হলে তুলবো, আমি তো প্রভোস্ট না। সিস্টেমের চেঞ্জ কি আসলে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি কি চাইলে তাকে হলে তুলতে পারি? আমি তো নিজে 4 সিটের রুমে থাকি, আমি গণরুমে থেকে আসছি, আমি তো এখনও কোনো সুযোগ সুবিধা নিতে পারিনি, আমি তো কাউকে চাইলেই সেই সুবিধাটা দিতে পারিনি। এটা আসলে ব্যক্তিভেদে অবশ্যই ভ্যারি করে। কেউ যদি অপব্যবহার করতে চায় সে করতে পারে, কিন্তু একটা ব্যক্তি যদি চায় যে না, সে আসলে যেই ম্যান্ডেট নিয়ে কাজ করার স্বপ্ন দেখছে, সাধারণ শিক্ষার্থীরা যে ম্যান্ডেটের জন্য তাকে সেই জায়গায় বসিয়েছে, সে কিন্তু তাদের নিয়েই কাজ করবে। এভাবেই আমার মনে হয় ছাত্র সংসদটা যেটা হচ্ছে, সেখানে আমাদের পক্ষ থেকে সেরকম মাদার অর্গানাইজেশন বলতে আমাদের মাদার অর্গানাইজেশন যে আমাদের হয়ে কাজ করে দিচ্ছে এমন না। আমরাই যাচ্ছি সবার দাঁড়ে দাঁড়ে। আমি হয়তো আমার জুনিয়রকে বলছি যে তোর মেসে কি যাওয়া যাবে, আমি কি তোর মেসে যেতে পারবো। আমি এভাবে আমার এলাকার জুনিয়র খুঁজে খুঁজে হয়তো তার মেসেজে প্রচারণা চালিয়েছি। এভাবে কিন্তু আমি আমার কাজ করেছি। এখন বাকিটা যদি আমাদের কোনো দলীয় নেতা ভেবেও থাকে যে তারা তাদের মতো বলে কাজ করতে পারবে, শিক্ষার্থীরা, আমার বাবা যদি আমাকে বলে তুমি তাকে ভোট দিও, আমি তো তাকে ভোট দিব না। আমি জানি বিশ্ববিদ্যালয়ে পড়ি কে কেমন ব্যক্তিত্বের মানুষ, কে কণ্ঠস্বর হওয়ার যোগ্যতা রাখে, আমি কিন্তু তাকেই ভোট দিব। এবং আমার মনে হয় যে এই আধিপত্য বিরোধী যে আধিপত্য বিস্তারের যেই জায়গাটা, সেইটা এখানে অনেকখানি ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আমার থাকে, আমরা যদি নিজের টাকায় আসলে প্রশাসনের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি, তখন কিন্তু প্রশাসন অনেকটাই দায়সারা হয়ে যায়। আমাদের আসলে নিজের ফান্ডিং দিয়ে প্রশাসনের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই মিলে যেন চেষ্টা করি যে শিক্ষার্থীদের কণ্ঠস্বরে প্রশাসনকে দিয়ে ওটা আদায় করানো, যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে সেটা চলতে থাকে এবং আধিপত্য বিস্তারের কথাই সেখানে কখনো না ওঠে। ধন্যবাদ। আচ্ছা, আমার মনে হয় যে শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের তরফ থেকে আপনাদের বিশেষ করে আধিপত্যবাদের বিষয়টি নিয়ে আলাপ এসেছে, তারপরে মাদার অর্গানাইজেশনের অর্থনৈতিক সাপোর্ট এবং লজিস্টিক সাপোর্টের ব্যাপারগুলো নিয়ে কথা এসেছে। আমার মনে হয় আপনাদের যদি তাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকে সেটি নিয়ে আমরা আলাপ করতে পারি। বোধহয় আপনি প্রশ্ন করতে চান, আপনি বলতে পারেন। যে আমি হচ্ছে প্রশ্নটা কোন জায়গায় করতে চাচ্ছি, আপু কিন্তু যে বললো মাদার অর্গানাইজেশনের প্রভাব আছে, আপনার প্রশ্নটা কিন্তু টোটালি ডিনাই করে গেল। ছাত্রদল সমর্থিত যেই প্যানেল, ওই প্যানেলটা ঘোষণা কে করেছে? সেখানে কিন্তু ওনাদের যে কেন্দ্রীয় সংগঠক আমানুল্লাহ আমান, উনি ছিল, উনি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেউ না। এই হচ্ছে একটা পয়েন্ট। আর সালমান সাব্বির ভাই যেটা বলছে চ্যারিটি মডেল, উনি কিন্তু স্বীকার করছে যে শিবির চ্যারিটি মডেলে হাঁটতেছে। চ্যারিটি মডেলের আসলে সমস্যাটা কোথায়? IMF থেকে বাংলাদেশ ঋণ নিলে যেই সমস্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি শিবির চ্যারিটি মডেল করে তাহলে সেম সমস্যা। চ্যারিটি মডেল যখন এখানে এস্টাবলিশড হয়, তখন আপনার এই যে এখানে আমি যেটা বললাম আমি প্রথম আলোচনায়, যে আমি আসলে চাই আমার বিশ্ববিদ্যালয় সেলফ সাফিসিয়েন্সি হোক, মানে সেলফ সাফিসিয়েন্সি থাকুক, বা সেলফ রিলায়েন্স হোক, স্বনির্ভর হোক, স্বয়ংসম্পূর্ণ হোক। এইটার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলোর চ্যারিটি মডেল। এবং এইখানে আরেকটা ব্যাপার উঠে আসছে, যে হচ্ছে ভাই যেটা বললো প্রশাসন হেল্প করে না। প্রশাসন কাদের? প্রশাসন একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন একজন শিক্ষক নিয়োগ করা হয়, তখন আসলে একজন শিক্ষক নিয়োগ করা হয় না, তখন একটা ভোটার নিয়োগ করা হয়, যেই ভোটার হচ্ছে আগামী 20-30 বছর সাদা দলের হয়ে বা নীল দলের হয়ে ভোট দিয়ে যাবে এবং তাদের পারপাস সার্ভ করবে। এইভাবে কিন্তু শিক্ষক নিয়োগটা হয়। প্রবলেম কিন্তু ওই গোড়ায়। এইখানে এই প্রবলেমগুলো আসলে সলভ করার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অটোনমি দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ের অটোনমি দরকার এবং আমাদের যে পলিটিক্যাল অটোনমি সেটা দরকার। এই পলিটিক্যাল অটোনমিটা একমাত্র বাস্তবায়ন করতে পারে ছাত্র সংসদগুলো। ছাত্র সংসদগুলো যদি ওই ধরনের লিডার নির্বাচন করতে পারে যাদের নিজের অটোনমি আছে, কারোর মানে পারপাস সার্ভ করার ওই ধরনের আসলে সম্ভাবনা নাই, তাদের যদি নির্বাচন করতে পারে, তাইলে হয়তো পলিটিক্যাল অটোনমিটা এখানে কায়েম হইতে পারে, তখন হয়তো এই প্রবলেমগুলো সলভ হইতে পারে। এবং চ্যারিটি মডেলের যে সমস্যাটা আমি বললাম, সেইখানে দেখেন এখন আমি হচ্ছে একজন শিক্ষার্থী, আমার হচ্ছে অনেক ধরনের ক্রাইসিস থাকে। এখন আপনি যখন এইখানে আসেন, আমরা ছাত্রলীগের আমলে দেখতেছিলাম যে আমরা শেখ হাসিনার দয়ার উন্নয়নে হচ্ছে আমরা বাংলাদেশ বেঁচে থাকতো, এবং আমরা বিভিন্ন পার্টির যেই হচ্ছে কর্মী কালেকশনের সিস্টেম সেটা কিভাবে দেখেছি, সেটা দেখেছি হয় হলে সিট দিয়ে, এবং যারা চ্যারিটি মডেল করে তারা হয়তো হলে যদি সিট নাও দেয়, তারা হয়তো কোনো না কোনোভাবে তাদেরকে নিজেদের প্রতি ডিপেন্ডেন্ট করতে পারে। তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু
তার আইডিওলজির যেই সৌন্দর্য সেইটা দেখে কিন্তু সে তার কর্মী হচ্ছে না, সে কিন্তু এই চ্যারিটি দিয়ে কর্মী হচ্ছে। এবং এইভাবে কিন্তু একটা বৃহৎ পরিসরে একটা বৃহৎ জনগোষ্ঠীকে আসলে কিন্তু এই যে মেরুদণ্ড যেটা আছে এটা বাঁকা করে দেওয়া হচ্ছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু যদি চ্যারিটি মডেল হয় বা সারা বাংলাদেশেই আমরা দেখেছি যে গভর্নমেন্ট যেই ইনস্টিটিউটগুলো সেগুলো কীভাবে জামাত বিগত সময়ে মানে প্রাইভেটাইজেশন করেছে, এবং এর ফলে কিন্তু এই যে সরকারি যে প্রতিষ্ঠানের যে লায়াবিলিটি সেগুলোতে কিন্তু কেউ প্রশ্ন তোলে নাই, সেগুলোতে কেউ কোয়েশ্চেন তোলে নাই। এবং এর ফলে কিন্তু আসলে তাদের যারা কর্মী তাদের কিন্তু সমস্যা হয় না, সমস্যা হয় আমাদের মতো যারা সাধারণ যাদের কোনো পলিটিক্যাল ব্যাকআপ নাই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি এই চ্যারিটি মডেলটা এস্টাবলিশ হয় বা পপুলার হয় তখন এই সেম সমস্যাটাই হবে। দেখুন আমার মনে আপনার কথা পরিষ্কার। আমি একটু এশার কাছ থেকে আসবো, তারপরে আবার সালমানের কাছে যাবো। এশা, আপনি বলছিলেন যে আপনি কোনো পলিটিক্যাল মানে সমর্থিত প্যানেল হিসেবে এসেছেন বা তাদের কোনো প্রভাব নেই, কিন্তু লিখন যেটি বলছিলেন যে কেন তাহলে অন্য একজন নেতা আসলে আপনাদের এই প্যানেলটি ঘোষণা করলো? আমাদের এটা আমরা কিন্তু বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটা প্যানেল। এখানে একটা সাংগঠনিক যে সৌন্দর্য সেটার ক্ষেত্রেই কিন্তু তিনি যেহেতু কেন্দ্রীয় ছাত্র দলের নেতা, তিনি এসে কিন্তু তার সমর্থিত যে প্যানেলটা সেটার নাম একটা ঘোষণা করে দিয়েছে এবং আমাদের প্রতি একটা সমর্থন তারা জানিয়ে গেছে। আমরা তো এখানে বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল, সেখানে সমর্থন জানিয়েছে, সে এখানে সরাসরি রাজনীতি করছেন না, অথবা আমাদেরকে বলছেন না আপনারা এখানে সরাসরি রাজনীতি করেন। আমাদেরকে আমাদের দিক দিয়ে কিন্তু তারা আমাদের প্যানেল দিয়েছে এবং আমাদের এখানে কিন্তু যেই প্যানেলে রাজনৈতিক পোস্টেড না এমন অসংখ্য মানুষ আছে এবং তারাও কিন্তু আমাদের প্যানেল থেকে এক হয়ে আমরা কাজ করছি। অবশ্যই আমাদেরকে সমর্থন জানার জন্য একটা সাংগঠনিক সৌন্দর্যের খাতিরে কিন্তু সে এই প্যানেলটার ঘোষণা দিয়েছে। এখানে যে সে আধিপত্য আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এমন কিছু না, আমরা কিন্তু কাজ করছি আমাদের নিজেদের মতোই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী দরকার সেটা কিন্তু আমরা জানি, ইশতেহারে কী থাকতে হবে সেটা আমরা জানি, সেটা কিন্তু কখনোই অন্য কেউ জানে না এবং সব কিছু কিন্তু আমাদের মতো করেই সাজানো হচ্ছে। আমার একটি প্রশ্ন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা এর আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে ভূমিধস জয় পেয়েছে শিবির, এবং জাহাঙ্গীরনগরে জাকসুতে বিশেষ করে আমরা দেখলাম যে ছাত্রদল এটি বয়কটও করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলোর পরে নির্বাচন কমিশনের প্রতি আমাদের একটাই কথা যে এখন জাকসুতে কিন্তু অনেক রকম অসঙ্গতির অভিযোগ এসেছে। অবশ্যই যে কোনো দল যদি ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারে তারা তাদের জয়ী করতেই পারে এবং দিন শেষে যারা প্রতিযোগী ছিল তারা যেন একসাথে কাজ করে, আমার এটাই চাওয়া। আমরা কিন্তু এই যাবতীয় কিছু যেন না হয় এজন্য কিন্তু আগে থেকেই নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য প্রশাসন বরাবর আমরা কিছু দাবি জানিয়েছি, যেগুলো নিশ্চিতকরণ করা হলে কিন্তু আমার মনে হয় না যে প্রশ্নবিদ্ধ করার কোনো জায়গা থাকবে এবং প্রশ্নবিদ্ধ করার যখন কোনো জায়গা থাকবে না, অসঙ্গতি যখন কোনো লক্ষ্য করা যাবে না, তখন নির্বাচন বর্জনের কোনো কথা আসে না এবং সেখানে একজন জয়ী হবে, জয় পরাজয় নির্বাচনে থাকবে এবং সেটি মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগোতে হবে। অবশ্যই এখানে আমাদের যা ভুল ত্রুটি থাকবে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে সামনের জন্য আমাদেরকে তৈরি করতে হবে। ধন্যবাদ। আমরা একটু সালমান সাব্বিরের কাছে আসতে চাই। এশার তরফ থেকেও বলা হয়েছে একটি চ্যারিটির কথা, চ্যারিটি সংক্রান্ত বা প্রশাসনকে প্রশ্নের কাজ নিজেই করে দেয়। যদিও আমি এর আগে আপনাকে এই প্রশ্নটি করেছিলাম, লিখনের কাছ থেকে এসেছে, আর কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? আচ্ছা, শুরুতে একটি বিষয় ক্লিয়ার করি, আমি কখনো বলি নাই যে আমরা চ্যারিটি মডেল দাঁড় করাচ্ছি। আপনি প্রশ্ন করেছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অর্থের সোর্স কি, আমি সেটার প্রেক্ষিতে উত্তর দিয়েছি। সম্মিলিত শিক্ষার্থী জোট যেটি করেছে, আমি আবারও বলতেছি, এটা ছাত্র শিবিরের কোনো প্যানেল না, এটি একটি ইনক্লুসিভ প্যানেল। এখানে বিভিন্ন মতাদর্শের মানুষরা মিলে আমরা কাজ করছি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার আসলে পরিচয় কি, আমি সরাসরি উত্তর দিব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে আমি যখন অবস্থান করব, আমার প্রথম পরিচয় হচ্ছে আমি পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী এবং আমি এই পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি। এরপরে যদি প্রশ্ন আসে তাহলে আসে আপনি কি কি ক্লাবে কাজ করেন। এই জায়গা থেকে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্টে কাজ করেছি, আমি ব্রাইটার সোসাইটি অফ বাংলাদেশে কাজ করেছি, উইজডম ডিবেটিং ক্লাবে কাজ করেছি, বর্তমানে যুক্তরাষ্ট্রের রেজিস্টার্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সোচ্চারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি প্রেসিডেন্ট। এর পরের প্রশ্নটা যদি আসে তাহলে আমার আদর্শিক জায়গা কি বা মতাদর্শ কি। আপনি যদি রাকসুর কনসেপ্ট দেখেন বা গঠনতন্ত্র দেখেন, এখানে সুস্পষ্টভাবে বলা আছে নিয়মিত অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থী। এখানে কিন্তু কোনোভাবে বলা নাই যে কোন পলিটিক্যাল পার্টি বা কে আসছে। এবং আজকে যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এখানে ছাত্র দল, ছাত্র শিবির বা কোনো প্যানেলকে মানে রাজনৈতিক দলকে ডাকেননি। এজিএস প্রার্থী যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে আগ্রহী তাদেরকেই আজকের এই জায়গাতে আমন্ত্রণ জানানো হয়েছে।
এশা আপু শুরুতেই বলেছিলেন যে সিআর নির্বাচনে যেমন একজন প্রতিনিধি নির্বাচন করা হয়, রাকসুটাকেও আমরা ঠিক সেম জায়গাতে দেখতে চাই। যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমি বিশ্ববিদ্যালয়ে 30,000 শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারছি কিনা, আমার একটি রাজনৈতিক মতাদর্শ থাকবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীরই রয়েছে, সেটার ঊর্ধ্বে উঠে আসলে আমি কতটুকু কাজ করব সেটা আমার বিগত 1 বছর বা আমার ইউনিভার্সিটি লাইফে আমি কি করেছি সেটার প্রতিফলন ঘটাবে। যেমন সিআর নির্বাচন যখন আমরা করি তখন কি আমরা এটা চিন্তা করি যে আচ্ছা আমি ওকে তো বানাচ্ছি, ওর মতাদর্শ কি? আমরা কখনোই কিন্তু দেখি না। আমরা দেখি কি সে সিআর হিসাবে নির্বাচিত হলে তাদের সাথে সুসম্পর্ক রাখবে এবং আমাদের যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে ডিল করতে পারবে। রাকসুকেও আমি সেম জায়গাতে দেখতে চাই যে যেই আমাদের প্রতিনিধিত্ব করুক সে আসলে শিক্ষার্থীদের কতটুকু কণ্ঠস্বর হিসাবে কাজ করতে পারছে। যেমন আমি যদি বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট আসলে আমরা বুঝি কিনা, এই জায়গাতে আমার হচ্ছে প্রথম প্রশ্ন যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে আসি কেন। বিশ্ববিদ্যালয়ের জায়গাটা হচ্ছে শিক্ষা ও গবেষণার জন্য, যে যারা একটু উচ্চতর শিক্ষা বা গবেষণা করতে চায় তারাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার জন্য আসবে সে আসলে কেন এই জায়গাতে পিছিয়ে পড়তেছে এই জায়গাটুকু আইডেন্টিফাই করতে হবে। যেমন প্রথম বর্ষে একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে প্রথম সম্মুখীন হয় হচ্ছে আবাসিকতা, অর্থাৎ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসলে আবাসিকতা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, কিন্তু 72 বছর হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিকতা দিতে পারেনি এবং তারা কোনো রোডম্যাপ পর্যন্ত দিতে পারেনি। আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আবাসিকতা সংক্রান্ত 3টি প্রস্তাবনা এখন পর্যন্ত আমরা ঠিক করেছি। এক, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব যাতে তারা পূর্ণাঙ্গ আবাসিকতা প্রদানের একটি রোডম্যাপ ঘোষণা করে। 2 নম্বর, আমাদের পক্ষ থেকে যে দাবিটি থাকবে বা আমরা যে চিন্তা করেছি যে আপনি দেখবেন যে বিভিন্ন হল থেকে কিন্তু এই অভিযোগগুলো আসে যে একজন শিক্ষার্থী মাস্টার্স পরীক্ষা শেষ তারপরেও সে বিসিএস, জব বা অন্য কোনো কারণ দেখিয়ে মাসের পর মাস হলে থেকে যাচ্ছে। তাহলে যেই শিক্ষার্থী একটি সিট অবৈধভাবে দখল করে রাখলো এবং ওই সিটের যে অ্যাকচুয়াল অধিকারী সে কিন্তু বঞ্চিত হচ্ছে, এবং অনেক সময় এই অভিযোগগুলো আসে যে প্রভোস্ট স্যার তার নিজের ডিপার্টমেন্ট তার নিজের এলাকার ওদেরকে হচ্ছে সিট দিচ্ছে। আমরা এই জায়গা থেকে বলতে চাই যে যতদিন পর্যন্ত না পূর্ণাঙ্গ আবাসিকতা হচ্ছে আমাদের বিকল্প চিন্তা করা উচিত। সেই জায়গা থেকে সিট বন্টনের যে সিস্টেম এটা যদি প্রভোস্ট স্যারদের কাছ থেকে কেন্দ্রীয়করণ করা যায়, অর্থাৎ আমরা তো ডিজিটালাইজেশন চাচ্ছি, আমাদের রেজাল্টগুলো কিন্তু অটোমেটিক ওয়েবসাইটে আসতেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, একজন শিক্ষার্থীর মাস্টার্সের রেজাল্ট যখন হয়ে যাবে অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে তাকে কি করতে হবে, সেই সিটটি ছেড়ে দিতে হবে এবং নিয়ম অনুযায়ী সেই সিটে পরবর্তী যে অধিকার রাখে সে অটোমেটিক অ্যালট পাবে। এবং এই ধারা যদি আমরা রাখতে পারি তাহলে ওই যে নেপোটিজম বা স্বজনপ্রীতি সেই জায়গাটা আমরা কমিয়ে আনতে পারবো। থার্ড যে বিষয়টি আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আবাসন সংকট যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ আবাসিকতা দেওয়া সম্ভব হচ্ছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসিক ভর্তুকি প্রদান করতে হবে যাতে একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে আসবে তাকে যাতে এই চিন্তাটা না করা যায়। সেকেন্ড যদি আমি পয়েন্ট বলি যে আবাসিকতার পরে তাহলে আমাকে দেখতে হচ্ছে স্বাস্থ্য খাত, অর্থাৎ আমি যে বিশ্ববিদ্যালয়ে আসতেছি আমি পুষ্টিকর খাবার খেতে পাচ্ছি না, আমার খাদ্যে কোনো ভর্তুকি নাই। আমি যখন আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানগুলোতে গেলেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিতরণ করা হচ্ছে। আমি যদি একটু বলি যে আমি সোচ্চারের যেহেতু প্রেসিডেন্ট ছিলাম, আমাদের পক্ষ থেকে প্রক্টর স্যারের মাধ্যমে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছিল যেখানে ভোক্তা অধিকাররা ছিলেন এবং প্রশাসন বলেছিল যে তারা নিয়মিত মনিটরিং করবেন, কিন্তু এই জায়গাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে, তারা মনিটরিং করতে পারেনি। আমরা কখনোই বলিনি প্রশাসনের কাজ করব। আমরা মাহের কাছ থেকে একটি প্রশ্ন আমরা নিতে পারি, আপনি প্রশ্ন করতে পারেন। জাহিন বিশ্বাস, এশা এবং সালমান সাব্বির দুজনের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে তারা আপনাদেরকে ফান্ডিং করছে না বা আপনারা নিজেদের অর্থ খরচ করছেন, তো আপনারা যে সকল ছেলে মেয়েদেরকে নিয়ে যে প্যানেল দিয়েছেন তাদেরকে তো আমরা চিনি, আমরা তো একসাথেই পড়ি, তাদের কি পরিমাণ অর্থ খরচ করার এবিলিটি আমরা তো ভালো করেই জানি। আপনারা আপু বলছেন যে শুধুমাত্র শুধু লিফলেটের ব্যাপারটা এখানে আসছে না, প্রত্যেকের আইডি আপনি দেখেন, ছাত্রদল এবং ছাত্র শিবির তারা যে প্যানেলটা দিয়েছে প্রত্যেকের আইডি ভেরিফাইড এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রতিদিন একদম হাই কোয়ালিটির ভিডিও করা হচ্ছে। এই যে এই খরচগুলাকে মানে আপনারা নিজের পকেট থেকে, আমার যে ভাইটি আমি যাকে দেখছি সে 3 বেলা খাবার তার ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, সে এভাবে নির্বাচনের জন্য এভাবে এত কিছু করছে, তো এটা খুবই স্পষ্ট যে এগুলো সেও করছে না, তার বাবাও দিচ্ছে না, এগুলো কোত্থেকে আসছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে মাদার পার্টির কোনো এখানে জয় বা মাদার পার্টির কোনো অংশগ্রহণ এখানে আসবে না। আমি একটা বিষয় বলি যে ডাকসুতে যখন শিবিরের
এই একটা ভূমিধ্বস জয় হয়েছে, তখন শিবিরকে এই জামাতে ইসলামী পাকিস্তান শাখা থেকে তাদেরকে এই অভিনন্দন জানানো হয়েছে এবং বলা হয়েছে যে আজকে যে ইন্ডিয়ান আধিপত্যের বিরুদ্ধে আজকে বাংলাদেশি এবং ঢাকার যে আধিপত্য সেটা জয় হয়েছে। আরেকটা বিষয়, এই যে ছাত্রদলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন, তিনি গত দুদিন আগে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, তিনি স্পষ্ট বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে শিবিরের ঘাঁটি, শিবিরের আধিপত্য এখানে আছে, আমরা এটা ভাঙতে চাই। আমরা দেখা যাচ্ছে না, এখানে জাতীয়তাবাদী ছাত্রদলের আধিপত্য আছে। এই যে আধিপত্য নিয়ে মারামারি স্পষ্ট তারা ঘোষণা করছে, শিবিরের আধিপত্য আমরা বাদ দিয়ে আমরা ছাত্রদলের আধিপত্য এখানে বা বিএনপির আধিপত্য কায়েম করব। এবং শিবিরও সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে তাদের যে আধিপত্য হিসেবে যে খ্যাত, এটা তারা কখনোই তারা ভাঙতে চাচ্ছে, ধরে রাখার চেষ্টা করছে। আপনি যদি কোনো যুক্ত করেন, আমি একসাথে আসবো একটু ওই প্রশ্ন নিয়ে। একটা প্রশ্ন, একটা আলাপ তুললেন যে একটা চ্যারিটি মডেলে শিবির কাজ করতেছে, শিবিরের ভাই ওটা নাকচ করে দিলেন। তো আমি সেটা বাংলায় বলি, এটা দারিদ্র ব্যবসায় আর কি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বদরুদ্দিন ওমর বলেছিলেন যে দরিদ্র দেশগুলোতে দারিদ্র ব্যবসায় মডেল তারা দাঁড় করায়। তো শিবির সেই ধরনের মডেলে আসলে দাঁড় করাচ্ছে। যখন তারা এই প্রশাসনিক ঘাটতিগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, তারা শিক্ষার্থীদের চাহিদা পূরণ করতে পারতেছে না, তখন তারা যখন চ্যারিটি হিসেবে সেটা আবার পূরণ করে দেয়, এটা অর্ধেক হচ্ছে, সে তার পূর্ণাঙ্গ চাহিদাগুলো পূরণ করতে পারছে না। আর শিবির তো কোনো অথরিটি না, এটা জাতীয় প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, হলে তো ফিল্টার লাগানো খুলে ফেলার অথরিটিকে তাদেরকে দেওয়া হয়েছে। যদি হয় তাহলে প্রশাসন থেকে একটা নোটিশ দিক যে এই অথরিটি শিবিরকে দিয়ে দিছি, তারা যা খুশি করুক, তখন আমাদের হয়তো এই প্রশ্নটা থাকবে না। তো সেগুলো তারা কিভাবে বলছে যে আমরা চ্যারিটি মডেল হিসেবে কাজ করতেছি না, মানে এটা কিভাবে তারা অস্বীকার করে? আচ্ছা ওকে, আমার মনে হয় যে আমি একটু এই যে এশার কাছ থেকে আসতে চাই, তারপরে আপনার কাছে সালমান আসবো। যে বলছিল যে এই ছাত্র দলের যে মানে সমর্থিত প্যানেলের সেক্রেটারি আধিপত্য নিয়ে কথা বলেছেন, সেটি নিয়ে আসলে কথা কি কনফ্লিক্ট করছে কিনা? হ্যাঁ, আমি বক্তব্যটা শুনেছি। সে জাতীয়তাবাদী ছাত্র দলের করতে চাই সেটা বলে, সে বলেছে জাতীয়তাবাদ আদর্শের একটা কিছু করতে চাই, কিন্তু আসলে আদর্শ আমাদের সকলের ভিন্ন, এখানে কোনো দলেরই আদর্শ বাস্তবায়ন করা সম্ভব না। আমি বলেছি সব ক্ষেত্রেই ব্যক্তি চিন্তা আলাদা থাকে এবং সেখানে শিক্ষার্থীদের কথা যারা বলবে তারাই অবশ্যই শিক্ষার্থীদের কাছে নির্বাচিত হবে। এখানে একটা কথা থাকে যে অনেক সময় হয়তো কথা বলতে চেয়ে বিভ্রান্তির শিকার হয়ে যায় তারা, হয়তো পলিটিক্যাল একটা পার্টিতে সে যুক্ত আছে, হয়তো সে ভেবে নিচ্ছে পলিটিক্যালভাবে সে স্পিচটা দিচ্ছে, সেক্ষেত্রে একটা অসঙ্গতি ঘটতে পারে। কিন্তু আমি আমার জায়গা থেকে এবং আমার প্যানেলের সকলেই কিন্তু প্রায় আমরা একই কথাই বলে আসছি যে আমাদের এখানে ব্যক্তি কোনো স্বার্থ নেই, দলীয় কোনো স্বার্থ নেই, আমাদের এখানে স্বার্থ শিক্ষার্থীর স্বার্থ। আমি তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে চলাচল করি, আমি তো পিছিয়ে অনেক নেতার বহর নিয়ে ঘুরছি না, বা আমার এইটাই লাগবে, আমার দলের এটা হলো না, আমার এই হয়ে গেল, আমার তো এমন কিছু চলছে না। এবং আমি মনে করি আমাদের প্যানেলের যারা আছে তারা সকলেই তাদের নিজের সেক্টরে একটু কাজ করতে চায়, যার কারণেই কিন্তু তারা এখানে এসেছে। এবং যেটা বড় কথা যে অনেক ভালো ভিডিও করে দিচ্ছে, ফটোকার্ড আমার এখানে যারা করে দিয়েছে, আমার নিজেরটাও আমি বলছি, তারা কিন্তু সবাই নন পলিটিক্যাল। আপু আপনার এটা করে দিলাম, আমার ভালো লাগছে। আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা করে করে ফটোকার্ড করে আমার মেসেঞ্জারে পাঠাচ্ছে, ভিডিও বানিয়ে আমার কাছে পাঠাচ্ছে যে আপু আপনার জন্য এটা তৈরি করেছি, ভালো লাগছে কিনা। এভাবেই কিন্তু কাজগুলো হয়ে আসছে। আমার মনে হয় যে তার প্রশ্নে আমি আবারও আসবো মাহের কাছে, প্রশ্নে আসলে সে সন্তুষ্ট হতে পেরেছে কিনা। সালমান সাব্বির আপনি যেটা বলছিলেন, প্রথমেই যদি মাহেরের একটি কথা দিয়ে আমি শুরু করি বা আমি সংশোধন করে দিই, তিনি বললেন যে ওই সকল শিক্ষার্থীর অ্যাবিলিটি নাই। আসলে কারো পারিবারিক অ্যাবিলিটি নিয়ে যদি প্রশ্ন করে, আমি তাহলে সরাসরি বলবো ওই প্রার্থী বা ভোটারকে তারা অপমান করতেছে। এখানে কার পারিবারিক অ্যাবিলিটি কতটুকু এটা জাজমেন্ট করার দায়িত্ব আমাদের না বা আমার না। এখানে কার কতটুকু অবস্থান, যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার এক মামা সেই ডোমারে থাকে, পঞ্চগড় ডোমারে, সেখান থেকে আমাকে ফোন দিয়ে বলেছে ভাতিজা তুমি দাঁড়িয়েছো, তোমার জন্য শুভকামনা, আমার এলাকায় 6টা মেয়ে আছে, আমি বলে দিব তারা যাতে তোমাকে ভোট দেয় যদি যোগ্য মনে করে। অনেক জায়গা থেকে ফোন দিচ্ছে, তারা দোয়া করতেছে। আবার আমার ডিপার্টমেন্টের যারা জুনিয়র তারা বলতেছে ভাই আপনি আমার ডিপার্টমেন্টে বড় ভাই, আপনি লিফলেট দেন, আমরাই আপনার হয়ে প্রচার করব। সো এইখানে কার দোয়া, কার ভালোবাসা, কার কি, এইটা আসলে সামগ্রিকভাবে আসতেছে। এখানে আমাদের এই কথা বলার সুযোগ নাই যে একটা ছেলে সে 3 বেলা ভাত খেতে পারতো না, সে কিভাবে নির্বাচন করতেছে, তার তো পারিবারিক অ্যাবিলিটি নাই। এটা স্পষ্ট একজন প্রার্থী এবং ভোটারকে অপমান করা। কোনো প্রার্থী বা কেউ যারা নির্বাচন করতেছি কাউকে যদি অপমানিত করি, আমার পার্সোনাল মতামত হচ্ছে সে আসলে এই 30,000 শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করার সেই অ্যাবিলিটি রাখে না।
সেকেন্ড যদি প্রশ্ন আসে যে একটি বলো যে ডাকসুতে শিবিরের জয় হয়েছে, সেখানে পাকিস্তান থেকে বলা হয়েছে, আমি যদি মাহেরকে উল্টা কোয়েশ্চেনটা করি যে মাহের নির্বাচন করতেছে, সে যদি এজিএস হয়, কালকে যদি তালেবান বা আইএস যদি তাকে নিয়ে একটি পোস্ট করে যে কংগ্রাচুলেশন মাহের, তার মানে কি মাহের তালেবান বা ওই আইএসের একজন জনশক্তি হবে? মোটেও না। সো কে কি বললো সেটার থেকে মেইন কথা হচ্ছে যারা বিজয়ী হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য কতটুকু কাজ করতে পারছে। এখানে সবসময় একটা জিনিস হচ্ছে বলা হচ্ছে যে ঢাকসুতে বা জাকসুতে শিবিরের আধিপত্য বা ভূমিধস বিজয়। আমি আসলে এই বিজয়টা দেখতেছি জাকসু শিক্ষার্থীদের। আপনি দেখবেন ডাকসুতে 78% ভোট কাস্ট হয়েছে, জাকসুতে আমি যদি ভুল না করি 70%-এর মতো ভোট কাস্ট হয়েছে। তাহলে এই ভোট যারা দিয়েছে সবাই কি শিবির? সবাই তো শিবির না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করেছে। তারা বিগত সময়ের কার্যক্রম দেখেছে, তারা মনে করেছে সবার থেকে শিবিরের কাছে তাদের আস্থাটা অনেক বেশি, এই কারণে তারা ভোট দিয়েছে, তারা নির্বাচিত হয়েছে। এখানে শিবির কোনো আধিপত্য কায়েম করে নাই বা শিবির যে এককভাবে জিতে এসেছে বিষয়টি তাও না। আমরা যেমন ইনক্লুসিভ প্যানেল দিয়েছি শিক্ষার্থীদের নিয়ে, জাকসুতেও কিন্তু একই কাজ হয়েছে। শিক্ষার্থীরা মনে করেছে যে সকল মতাদর্শের যেহেতু সম্মিলিত প্যানেল, তারা আমাদের প্রতিনিধিত্ব করতে পারবে, এই কারণেই তারা ভোট দিয়েছে এবং বিজয় অর্জন ওই প্যানেলগুলো করেছে। এখানে শিবিরের আধিপত্য বলতে কিছু নাই। এবং রাকসুর ক্ষেত্রে যদি বলি যে কেউ যদি এটি মনে করে যে সম্মিলিত শিক্ষার্থী জোট শিবিরের প্যানেল একে ব্যাশিং করবে বা একে নিয়ে সমালোচনা করবে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী সচেতন। আপনার প্রত্যেকটি কথা প্রত্যেকটি শিক্ষার্থী তার নিজ বিবেক বুদ্ধি দিয়ে জাজমেন্ট করতে পারতেছে। তারা যদি মনে করে যে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই প্যানেলের প্রার্থীরা আমাদের জন্য প্রতিনিধিত্ব করতে পারবে, তাহলে অবশ্যই তারা আমাদেরকে ভোট দিবে। আর যদি তারা মনে করে যে আমাদেরকে তারা অপমান করতেছে, আমাদের পারিবারিক অ্যাবিলিটি নিয়ে প্রশ্ন তুলতেছে, তাহলে সেই জায়গাগুলো তারা বিবেচনা করবে। আমরা টোটাল জিনিসটা শিক্ষার্থীদের উপরে ছেড়ে দিয়েছি। আর নাসিম ভাইয়ের প্রশ্নের উত্তরটা যদি দিই, আমরা এর আগেও বলেছি যে আমরা আসলে প্রশাসনের কার্যক্রম করতেছি না। আপনি যে পানির ফিল্টারটা স্থাপন করেছি সেটি যদি দেখেন, সর্বোচ্চ হলে 20 থেকে 25 জন না হয় ওই পানির ফিল্টার থেকে পানি খেতে পারবে। আমি একটু শেষ করি 30 সেকেন্ডের। সো একটা হলে থাকে 700 শিক্ষার্থী, আমরা কি 700 শিক্ষার্থীর জন্য আয়োজন করছি? না। আমরা বিভিন্ন সময় দেখি যে উৎসাহমূলক অনেক ভালো কাজ কিন্তু আমরা করে থাকি। এটি ছিল আমাদের একটি উৎসাহমূলক কাজ, অথবা প্রশাসনের প্রতি আপনি একটি ইঙ্গিত হিসাবে দেখতে পারেন। আমরা কখনোই এটি বলিনি যে প্রশাসনের পানির ফিল্টার দেওয়ার কথা, আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে পানির ফিল্টার দিলাম। ধন্যবাদ। আমরা একেবারে একটু লিখনের কাছ থেকে আসতে চাই। ভোট গণনা হবে, আমার মনে আমি আসছি ভোট গণনার পদ্ধতি ম্যানুয়ালি চান নাকি ডিজিটালি চান? সংক্ষেপে একেবারে এক কথায়। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে ব্যাপার যেটা হচ্ছে ভোট গণনার পদ্ধতি কিভাবে হচ্ছে, কারো যদি চুরি করার নিয়ত থাকে সে হচ্ছে সব পদ্ধতিতেই চুরি করতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনি কি চান সেটা একটু যদি এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের যে এখানে নির্বাচন কমিশন আছে তাদের কিন্তু সবার কিন্তু পিছনের এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে। সেই জায়গাটা কিন্তু শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার না, এখনো ধোঁয়াশা আছে তাদের কোন ধরনের রাজনৈতিক পরিচয় আছে, তারা তাদের আসলে সার্ভ করবে কিনা। সেই জায়গা থেকে আমার আসলে এই যে ভোট গণনার পদ্ধতি কি সেটা নিয়ে একটু হেডেক নাই। সত্যি কথা বলতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আপনার হেডেক। আপনার কি মনে হয় ভোট গণনা ম্যানুয়ালি বা ডিজিটালি হওয়া উচিত? আমাদের যদি বলেন তাহলে আমরা প্রথমেই বলবো যে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি স্বচ্ছতার জায়গা রাখতে পারে, সেই ক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমরা আসলে নির্বাচনে প্রার্থী, নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন এবং হচ্ছে প্রশাসন। তারপরেও যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয়, আমি অবশ্যই হচ্ছে ওএমআর যে মেশিন ডাকসুতে আমি ওই পদ্ধতিকে বেছে নেব। কারণ ডাকসুতে দেখেছি 7000 ভোট কাউন্ট করতে তাদের সময় লেগেছে 3 দিন, সেই জায়গায় 30,000 শিক্ষার্থীর ভোট গণনা করতে তারা যে মাস পেরিয়ে দিবে না, এটা আসলে বলার অবকাশ রাখে না। আমরা ওএমআর মেশিনকে প্রেফার করি। আপনার কি মনে হয়? আমি হচ্ছে ওএমআর মেশিন যেটা আছে ডিজিটালি আপনি আগ্রহী। একেবারে আপনার কাছ থেকে কি মনে হয় যে ভোট গণনা কিসে হওয়া উচিত? না, এখন একটা প্রযুক্তির বিকাশ হয়েছে, এখন ওএমআর মেশিন চলে আসছে, তো ট্রাক্টর আবিষ্কার হয়ে যাওয়ার পর তো আমরা লাঙ্গলে ফিরে যাইতে পারি না। তো ওএমআর মেশিন যেহেতু আবিষ্কার হয়েছে আমরা ওই প্রযুক্তিটাই ব্যবহার করব। কিন্তু কি প্রক্রিয়া চুরি হইতে পারে সেই প্রক্রিয়াগুলো আইডেন্টিফাই করা যেতে পারে, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার টিম নিয়োগ করা যেতে পারে, কোন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, কোন কোম্পানির ওএমআর মেশিন স্থাপন করা হচ্ছে, সেখানে কোনো ম্যালওয়্যার ঢোকানো হলো কিনা, হ্যাক করা হলো কিনা, মিডিয়ার সামনে ওগুলো স্বচ্ছতা দেখাতে পারে। তো এই সময় এসে যদি হাতে গোনার দাবি করা হয় সেটা কিছুটা হাস্যকর হয়ে যায় আর কি। ওকে, মাহিরের কাছে আসতেছে। মাহির, আপনার কি মনে হয়, আপনি যেটি বলতে যাচ্ছিলেন সেটি একটু যদি বলে ফেলতে পারেন সংক্ষেপে? আচ্ছা, আমি আগে এই ভাইদের আর কি এশা আপু আর এই যে সালমান সাবির ভাইয়ের কথার প্রেক্ষিতে কিছু কথা বলছি। এশা আপু তার নিজের উত্তরটা দিয়েছেন, তো তার যেই পরিমাণ ফ্যান ফলোয়ার আছে তার এই কথা বিশ্বাসযোগ্য। কিন্তু আমি যদি সবার কথা বলি, সমস্ত প্রার্থী, হ্যাঁ আমি
সবার কথা বলছি। আর যে সালমান সাবির যে কথা বলছে এবিলিটি, আমার বন্ধু, আমি একসাথে থাকি, একই রুমে থাকি, একই রুমে ঘুমাই, আমি চা খাই তার সাথে, তার পারিবারিক এবিলিটি আমি জানবো না? আর আমি তো তাকে হ্যাও করছি না রে ভাই, আমি বললাম যে তার পারিবারিক এবিলিটি সম্পর্কে আমি জানি। আমার পারিবারিক এবিলিটি প্রকাশ করা, এটা যদি আমার অপমান হয় বা আমি গরিব বা আমি ধনী, এটা প্রকাশ করাটা যদি আপনি মানে অপমান হিসেবে নেন, তাহলে আমার কিছু বলার থাকে না। সেখানে হচ্ছে বিষয়টা এত পরিমাণ মানে আর কি ধোঁয়াশাপূর্ণ। এখানে ভাই বিষয়টি হচ্ছে আপনার নিজের পারিবারিক অবস্থা যখন আপনি বলবেন, সেই ক্ষেত্রে এখানে কোনো অপমান থাকে না। যখন আপনি অন্য প্রার্থীর পারিবারিক অবস্থা নিয়ে কথা বলবেন, প্রশ্নটা আসলে সেইখানেই। আপনি নিজের কথা বলেন যে হ্যাঁ আমি গরিব, এটা বলতে আমার অস্বীকার করার কিছু নাই, কিন্তু আমি যখন আরেকজনকে বলবো তার পারিবারিক অ্যাবিলিটি নাই, তার পারিবারিক অবস্থা সম্পর্কে আমরা কতটুকু জানি বা তার শুভাকাঙ্ক্ষী কারা, এটা তো আমরা আসলে বলতে পারি না। গরিব কিছু বলি না, আমি বলছি যে তার সাথে আমার সম্পর্কের সুবাদে, সে আমার বন্ধু, ক্লাসমেট, রুমমেট, সেই সম্পর্কের সুবাদে তার পারিবারিক অবস্থা সম্পর্কে আমার জানা আছে, সেই প্রেক্ষিতে তার এত টাকা খরচ করার এবিলিটি আছে কিনা আমি সেটা বলছি। তাকে অপমানজনক কোনো শব্দ আমি আর আরেকটি উত্তর তিনি যেটা বলেছেন যে আমি অবাক হইলাম যে জামাতে ইসলামী তাদেরই মানে ছাত্র শিবিরেরই একটা যেটাকে বলে মাদার পার্টি, সেই জামাতে ইসলামী অবশ্যই তারা একটা বৈধ রাজনীতি করছে, যে সে ওই জামাতে ইসলামীকে তুলনা করছে তালেবান বা আইএসের সাথে। মানে আমি বললাম যে জামাতে ইসলামী যখন আপনাদেরকে যখন শুভকামনা জানাচ্ছে, তখন এটা খুবই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এটা একটু ক্লিয়ার করি, আপনি জামাত ইসলামের কথা বলেছেন আর উনি পাকিস্তানের যে জামাত ইসলামের কথা বলেছে সেটির কথা বোধহয় আপনি ইন্ডিকেট উনি করেছেন। আমাকে যেটা বলছে, আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকে আইএস বা তালেবান যদি আমাকে অভিনন্দন জানায়, তাহলে সেটা কি কোনো ইয়ের হবে কিনা? দোষের হবে, অবশ্যই দোষের হবে। আমাকে যদি তালেবান যদি আমাকে বা আইএস যদি আমাকে অভিনন্দন জানায়, আমি সবার আগে বলবো যে তাহলে আমাকে আপনারা ইনকোয়ারি করেন, আপনি প্রত্যাখ্যান করবেন সেটি। হ্যাঁ অবশ্যই। এবং আমি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, আমি অবাক হয়েছি যে জামাতে ইসলামীর মতো একটা সংগঠনকে, যেটা বৈধ রাজনৈতিক সংগঠন, সেটাকে তিনি তুলনা করছেন তালেবান বা আইএস এর সাথে। একই তো কথা, আমাকে অভিনন্দন জানাচ্ছে তালেবান বা আইএস, তাকে অভিনন্দন জানিয়েছে জামাতে ইসলামী। তুলনাটা দেখছেন আপনি? সে তার দল সম্বন্ধে তার এত হীনমন্যতা, তার এত মানে ঘৃণ্যতা, আমি অবাক হয়েছি। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামী দুটাকে এক করবেন না। ডাকসুতে একটা সম্মিলিত শিক্ষার্থী জোট নামে একটা ইনক্লুসিভ প্যানেল বিজয় হয়েছে, সেটাকে শুভেচ্ছা জানাচ্ছে একটা পাকিস্তানের দল জামাতে ইসলামী। আমি তার মানে কি ওই প্যানেলটি পাকিস্তানের কোনো প্যানেল হয়ে যাবে? আপনি এভাবে তাদেরকে ব্যাশিং করতে পারেন? আমি এখানে প্রভাবের কথা বলছি। আমি প্রভাবের থেকে উঠে আপনি যখন বলতেছেন একটি প্যানেল বিজয় হয়েছে এবং পাকিস্তান থেকে সাধুবাদ জানিয়েছে, তার মানে তাদের মাদার পার্টি পাকিস্তান। আপনি তো সরাসরি আবার ট্যাগিং এর রাজনীতিতে চলে গেলেন। আমি বলছি যে জামাতে ইসলামী একজন, যেমন এখানে সর্বমিত্র চাকমা ছিল, তিনি তো শিবিরের কেউ না। পাকিস্তান অভিনন্দন জানিয়েছে মানে কি সর্বমিত্র চাকমাকেও জানিয়েছে, তার মানে তো আপনি সর্বমিত্র চাকমাকে শিবির হিসাবে ট্যাগ দিলেন। সর্বমিত্র চাকমা একজন মাত্র। আমার একটা কথা হচ্ছে যে জামাতে ইসলামী বা পাকিস্তান জামাতে ইসলামীর সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা আমি সেটা বলছি না, কিন্তু একটা বৈধ রাজনৈতিক দল, তারা রাজনীতি করে বেড়াচ্ছে, তাদেরকে আপনি তুলনা দিচ্ছেন আইএস এর সাথে এবং তালেবানের সাথে। আপনি আমার প্রশ্নটি বলছেন ভাই, আমাকে একটু ক্লিয়ার করতে দেন। আমি আপনাকে বলেছি জামাতে ইসলামীকে পছন্দ করি না, কিন্তু আপনি যেটা জামাতে ইসলামীকে আপনার দল কিনা আমি সেটা বলি না। আমি আপনাকে বলেছি, আমার জায়গাটা ক্লিয়ার করেন। আমি আপনাকে বলেছি যে কোন একটি তালেবান বা আইএস যদি আপনাকে তাদের কর্মী বলে, আপনি কি জঙ্গি হয়ে যাবেন? হবেন কিনা? এক কথায় উত্তর দেন, হবেন কিনা? আইএস যে জঙ্গি এই ব্যাপারে তাদের প্রতিনিধি বা আপনি তাদের কেউ অংশ মানে জনশক্তি হিসাবে গণ্য হবেন কিনা যদি তারা বিবৃতি দেয়? আপনি এক কথায় উত্তর দিবেন। আমাকে অভিনন্দন জানায়, আমাকে নিয়ে বিবৃতি দাও, অবশ্যই এটা সন্দেহজনক। আপনি যেমন প্রতিবাদ করবেন, আমি প্রশাসনকে বলবো যে আমাকে নিয়ে আপনারা, আমি অবশ্যই আমার পয়েন্টটা ঠিক মাহের ভাই। এই জায়গাতে আপনি যখন বলবেন যে একটা সম্মিলিত বা ইনক্লুসিভ প্যানেলকে যখন আপনি তার মাদার পার্টি পাকিস্তান করে দিচ্ছেন, যেখানে তারা কাজ করতেছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, প্রশ্নটা ওই জায়গাতে। আপনারা কি এই বিষয়ে কিছু বলতে চান? এই বিষয়ে আমাদের যদি সুস্পষ্ট বলেন, ডাকসু জাকসু রাকসুতে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব। এখানে শিক্ষার্থীরা কি বলতেছে আমাদের মেইন কনসার্ন হচ্ছে ওই জায়গাতে। আদার্স বাহির থেকে কে কি বললো না, শিক্ষার্থীরা আমাদের যেভাবে দেখবে, শিক্ষার্থীরা আমাদেরকে যেভাবে চাবে, আমরা সেইভাবে কাজ করতে আগ্রহী। বাইরে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে আগ্রহী। আমরা এখানে রাখতে পারি, কারণ যেহেতু তিনি বলছিলেন যে তাদের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি বা প্রতিক্রিয়া জানানো হয়নি, কিন্তু বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাকসুর ক্ষেত্রে আমরা দেখেছি যে বড় একটি ম্যান্ডেট তাদেরকে দিয়েছে, এবং আমার মনে হয় যে আমি ওই জায়গাটাতে আসতে চাই। আচ্ছা হ্যাঁ, শেষ করেন। খুব সংক্ষেপে হলো ডাকসু নির্বাচনে জয়ের পর দেখলাম শিবিরের প্যানেল সম্ভবত বুদ্ধিজীবী চত্বরে অথবা শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করতে গেছে।
ওই ঘটনার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ঘটনা দেখেছি, তারা এই প্রথম সম্ভবত, আমি এর আগে কখনো দেখিনি, হয়তো গিয়ে থাকতে পারেন, আমার ভুল হতে পারে, তারা এই প্রথম বদ্ধভূমি থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করলেন। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে তারা হয়তো ৭১-এর যে জনযুদ্ধ, আমি এই যে আওয়ামী লীগের যে চেতনা ব্যবসা সেদিকে আমি যাচ্ছি না, ৭১-এর একটা জনযুদ্ধ তারা হয়তো সেটাকে অন করা শুরু করছে, সেটা খুবই ভালো। কিন্তু আগামী 10 বছর পর যদি আওয়ামী লীগ ফিরে এসে এই 24-এর শহীদদের স্মরণে আবার শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া শুরু করে, সেটা কি তারা কিভাবে দেখবেন? আমি এই প্রশ্নটা তাদের কাছে, মানে এটি শিবিরকে এই প্রশ্নটি, আচ্ছা আপনি উত্তর চাইলে দিতে পারেন। আচ্ছা, উল্টা যদি আমি প্রশ্ন করি, যে আমি এর আগেও ক্লিয়ার করলাম 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত, 77 থেকে 24 পর্যন্ত এমন একটি কর্মকাণ্ড দেখাতে পারবেন যেটাকে আমরা ৭১-কে অস্বীকার করেছি বা ৭১-কে আমরা ধারণ করি না? আপনি বললেন যে প্রথমবারের মতো আমরা বদ্ধভূমিতে যে শ্রদ্ধা নিবেদন করেছি, এর আগে কি আমরা ৭১-কে ওন করে কোনো কাজ করিনি? ৭১-এর উপর ডিপেন্ড করে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ওন করে কিনা, ৭২-এর সংবিধানকে লালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে চলতেছে কিনা। আপনি দেখবেন আমাদের মধ্যে আমরা কোনো দুর্নীতির সাথে আশ্রয় নিই না, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করে থাকি, আমরা প্রত্যেকের বাক স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করি না। অর্থাৎ আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তাদের প্রত্যেকটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এটি বলার মানে এটি তো প্রশ্নই আসা উচিত না যে ৭১-কে আমরা আগে ওন করতাম না, এখন নতুন করে ওন করতেছি। ৭৭-এর প্রতিষ্ঠার পর থেকে ২৪ পর্যন্ত এমন কোনো কর্মকাণ্ড নাই যেটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছে। আমাদের সুস্পষ্ট থাকবে যে ৭১ আমাদের পরিচয় এবং ২৪ হচ্ছে আমাদের নতুনভাবে জাগরণের এবং বাংলাদেশ বিনির্মাণের আমাদের স্বপ্ন দেখিয়ে। সো আমরা ৭১-কে যেভাবে ধারণ করি ২৪-কেও সেই একইভাবে ধারণ করি এবং ৭১ এবং ২৪-কে নিয়েই হচ্ছে আমরা সামনের দিনে এগিয়ে যেতে চাই। আমরা যদি এই বিষয় নিয়ে আলাপ আরো আগাতে চাই তাহলে আমাদের সময় একেবারে শেষের দিকে। আমরা একেবারে যেহেতু যে আলাপটা করছিলাম যে ডিজিটালি নাকি ম্যানুয়ালি হবে, আমরা বেশিরভাগ প্রার্থী যারা ডিজিটালের পক্ষে বলেছে, আমি একটু এসার কাছে এসে শেষ করতে চাই যে আপনারা বোধহয় ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার প্রস্তাব দিয়েছেন। আমরা জাহাঙ্গীরনগরে দেখলাম 3 দিন লাগলো, সেক্ষেত্রে জাহাঙ্গীরনগরের 3 গুণ বেশি ভোটার গণনা করতে ম্যানুয়ালি কি সেক্ষেত্রে 9 দিন লাগবে? আমি যতদূর জানি জাহাঙ্গীরনগরে প্রথম থেকেই ম্যানুয়ালি গণনার কোনো প্রিপারেশন ছিল না, সেটা কিন্তু তারা ইনস্ট্যান্ট নিয়েছে এবং সেই ক্ষেত্রে যেই জনবল তাদের দরকার, যে প্রিপারেশন দরকার, সেটা কিন্তু তাদের ছিল না, যার কারণে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং ওএমআর মেশিনে গণনার জন্য তো লোকবল আমাদের তেমন লাগেই না বলতে পারেন, সেই জনবলটুকু নিয়েই কিন্তু বাকি কাজটা সারা হয়েছে। তখন কিন্তু একটা বড় সময় লেগে গিয়েছে, যেটা কিন্তু আসলে আমাদের জন্য দুঃখজনক। কিন্তু এখানে একটা কথা আসে যে আমরা বলেছি বারবার যে ওটা যে শুধু আমাদের স্বার্থ সিদ্ধির কোনো দফা সেটা না, আমাদের ওখানে স্পষ্ট লেখা ছিল যে যেখানে সফটওয়্যার সেখানে একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ব্যাপার থাকে। এখানে আমি কিন্তু আইসিটি এক্সপার্ট না, আমি বা সব প্রার্থী আইসিটি এক্সপার্ট না, ওখানে যারা আমাদের পোলিং এজেন্ট থাকবে তারা সবাই আইসিটি এক্সপার্ট না, তারা সেই সেক্টরে সব কিছু জানে না। তো সেইখান থেকে একটা স্বচ্ছতা নিশ্চিতকরণের জায়গা থেকে কিন্তু আমরা ম্যানুয়াল পদ্ধতিতে গণনার একটা দাবি জানিয়েছিলাম যে এটা যদি তাদের সম্ভব হয় সেটা করলে হয়তো আমাদের যেই একটা উদ্বেগ, একটা শঙ্কার জায়গা, সেটা আর থাকে না। ধন্যবাদ। আমার মনে হয় যে আলাপ আমরা আসলে করলাম, এই আলাপ যদি আমরা আরও কন্টিনিউ করি তাহলে অনেক সময় লেগে যাবে। আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, রাকসু নির্বাচন 2025-এর যে এজিএস প্রার্থী যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তাদের আলাপ শুনছিলাম এবং আপনারাও শুনছিলেন। একের প্রার্থী আর একজনের ব্যাপারে বিভিন্ন রকম জানার ছিল, প্রশ্ন ছিল, তারা সেগুলো করেছে এবং সব প্রার্থী আসলে তাদের তরফ থেকে সেই উত্তরগুলো দেবার চেষ্টা করেছে, অ্যাড্রেস করবার চেষ্টা করেছে। আসলে দিন শেষে কথার যুদ্ধ যতই থাকুক না কেন, দিন শেষে সবাই বাংলাদেশের পক্ষে কাজ করবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করবে, যেই এই নির্বাচনটিতে জয়লাভ করুক বা যেই এই নির্বাচনটি থেকে আসলে পরাজিত হোক, সবশেষে সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কাজ করবে। সেই প্রত্যাশা রেখে আজকের জন্য শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এখানে বিদায় নিচ্ছে। আমি নাইম আবির, আপনারা দেখছেন স্টার নিউজ।